আপনারা কি বাসের টিকিট এখনো পান নাই? ঢাকায় আসছেন কে কে? মানে ঢাকার ভেতরে যারা আছে ওরা তো আছেই, ঢাকার বাইরে থেকে চলে আসছেন কেউ আছেন নাকি এখন আসতে পারেন নাই? জি স্যার, আসছি স্যার। আসছেন, বাসা কোথায় আপনার? যশোর। আচ্ছা। টিকিটই তো পাই না স্যার। টিকিট পান না? টিকিট, বাসা কোথায়, টিকিট পান না কেন? বরিশাল স্যার। আচ্ছা, বরিশাল না? বরিশাল থেকে পাওয়া এখন হয়তো পাবেন। আচ্ছা, আজকে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাবলিশিং টেকনিক্যাল আর্টিকেল। আপনারা হচ্ছে আপনাদের আইডিগুলো দিয়ে দেন চ্যাট বক্সে, অনেকেই দিচ্ছে, যারা দেন নাই দিয়ে ফেলেন। এই স্লাইড অনেক বড়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, বুঝছেন? এগুলোর ম্যাক্সিমাম জিনিস অলরেডি হচ্ছে আপনারা জানেন, আর রিডিং পড়ে গেলেই হবে। মুখস্থ করার মতো তেমন জিনিস নাই, কিছু আছে, তবে ম্যাক্সিমাম রিডিং পড়ে গেলেই চলবে। এখানে হচ্ছে পাবলিশিং টেকনিক্যাল আর্টিকেল, এই স্লাইডের নাম। তো কোথায় কোথায় পাবলিশ করা যেতে পারে, কোথায় করা ভালো, কোথায় করা খারাপ, ওগুলো নিয়ে হচ্ছে এই স্লাইড আর কি। আচ্ছা, এখন আপনি কোনো একটা কাজ করলেন, যেমন ওইটা যদি কোথাও পাবলিশ না করেন, ওইটা কিন্তু তখন টিল দেন ওটা কিন্তু কমপ্লিট হয় না। কোনো একটা কাজ করার পর ওইটা পাবলিশ করতে হবে, পাবলিশ করার পরে ওইটা আপনার কমপ্লিট, ফুললি কমপ্লিট। আমার থিসিস এখনও কোথাও পাবলিশ করা হয় নাই, ওটা আমার সুপারভাইজারের জন্য আটকে আছে একটু। সুপারভাইজারে তো দিছিলাম, বাট সে হচ্ছে বললো কয়েকদিন ওয়েট করতে। যাই হোক, আমার আসলে খুব একটা তাগাদাও নেই, আমার অলরেডি দুইটা কিমান হয়ে গেছে, ওর জন্য অতটা তারাও নাই। দেখি ওটা হয়তো দিব, থিসিসটা কোথাও পাবলিশ করা হয় নাই আমারটা এখনও। আচ্ছা, যাই হোক, কনফারেন্সে দিতে যাচ্ছি না আর কি। কনফারেন্স তো অ্যাকচুয়ালি শুধু শুধু টাকা নষ্ট, টাইম নষ্ট, এই জন্য কনফারেন্সে দিতে যাচ্ছি না, এই জন্য দেরি হচ্ছে। আচ্ছা, তো পাবলিকেশন দেখেন, কোনো একটা কাজ শুরু করার আগে অবশ্যই দেখবেন যে ওই কাজে হচ্ছে রিসেন্টলি কাজ হচ্ছে কি না। যেমন আমি একটা কাজ করতে গেছিলাম হচ্ছে আর্লি পেশেন্টদের ডায়াবেটিস পেশেন্টদের আর্লি রিঅ্যাডমিশন প্রেডিকশন। মানে কোন একটা রোগী ধরেন এখন হসপিটালে আসছে, হ্যাঁ, তার বিভিন্ন টেস্ট করে এই পাইছে তার শরীরে, এখন তার কি আগামী 30 দিনের মধ্যে বা 60 দিনের মধ্যে তার হাসপাতালে রিঅ্যাডমিট হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, ওইটা প্রেডিক্ট করা। ওইটা নিয়ে একটা কনফারেন্স করছিলাম অনেক আগে, মানে একদম প্রথম দিককার আর কি, যখন কেবল কেবল রিসার্চ ফিল্ডে ঢুকছি। তো ওইটা তখন করছিলাম, এখন ওইটা করে ওইটা অ্যাকচুয়ালি তখনও খুব বেশি কিছু করতে পারি নাই, কারণ ওই ওইটা নিয়ে পরে দেখলাম যে রিসেন্ট তেমন কোনো কাজই হয় নাই, আর যেগুলো হয়েছে ওগুলো সবই ফল্টি কাজ, মানে ফল্ট আছে এই কাজগুলোতে। কাজগুলো ভালো জায়গায় পাবলিশ করে না, তো কিছু ফল্ট আছে। তো ওইটা নিয়ে আর ফিউচারে আসলে কাজ করে আগানোর মতো তেমন কিছু নাই, ওই ডাটা সেট খুব একটা হচ্ছে কাজের না, অনেক বেশি ইমব্যালেন্সড, ভালো স্কোর পাওয়া যায় না। তো ওইটা তখন একটা ভুল করছিলাম। ভুলটাই হচ্ছে এই যে আমি হচ্ছে রিসেন্ট ওগুলো নিয়ে কাজ হয় কিনা ওইটা না দেখে আমি ওটা শুরু করে ফেলছিলাম। তো এই কাজ করাটা ভুল আর কি, এটা করেন না। আপনারা আগে দেখেন যে অন্যরা এটা নিয়ে হচ্ছে ভালো ভালো জায়গায় পাবলিশ করতেছে। যেমন আপনি ধরেন কোনো একটা টপিক সিলেক্ট করলেন, যেটা দেখলেন যে 2025-26 সালে অনেকগুলো জার্নালে হচ্ছে ওই টপিকের উপরে কাজ হয়েছে, তাহলে কি আপনার ভালোই পসিবিলিটি আছে আপনিও আর একটা জার্নাল করে ফেললেন, তাই না? তো ওই জন্য আর কি ওই টপিকটা করে, মানে ওই টপিক হচ্ছে ওইভাবে আহ, ওই টপিকটা সিলেক্ট করেন আর কি, যে রিসেন্ট যেগুলো নিয়ে কাজ হয়েছে সেগুলো দেখে। আহ, কেন পেপার লিখবেন, মোটিভেশন কি? প্রত্যেকটা রিসার্চের হচ্ছে যে একটা ডকুমেন্টেশন লাগবে, তারপর হচ্ছে রেজাল্টগুলো আপনি ইয়ার সাথে শেয়ার করবেন, ফিডব্যাক পাওয়া, নলেজ কন্ট্রিবিউট করা। আর প্র্যাকটিক্যাল কিছু রিজনের কথা যদি বলি, ওই যে লাস্টে এটা অনেক ইম্পর্ট্যান্ট, মোস্টলি যারা হচ্ছে একটু সিনিয়র লেভেলের
তাদের জন্য অ্যাকচুয়ালি এটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, রিসার্চ না থাকলে চাকরি চলে যেতে পারে, প্রায় হচ্ছে এরকম থ্রেড পাওয়া যায়, রিসার্চের উপরে থাকা লাগবে। তো এটা বলতে গেলে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আর যারা সরকারি ইউনিভার্সিটির টিচার ওদের অ্যাকচুয়ালি এটা খুব একটা দরকার নেই। সরকারি চাকরি তো একবার পাইলে মানে ধরেন সোনার হরিণ পেয়ে গেছেন, ওইটা যাওয়া কষ্ট আছে। যদি সিভিল লেভেলের কোনো অপকর্ম না করেন আপনার সরকারি চাকরি যাবে না। আচ্ছা, তো এখন ডিগ্রি পাইতে লাগে, ঠিক আছে, প্রমোশন পাইতেও কিন্তু লাগে আপনার হচ্ছে যে সরকারি ইউনিভার্সিটিতে প্রমোশনের ক্রাইটেরিয়াতে রিসার্চ পাবলিকেশন আছে। তো ওই যে আপনার জার্নাল লাগে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে মানে কয়েকটা কনফারেন্স বা জার্নাল লাগে, একটা মনে হয় লাগে। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হইতে মানে 2টা না 4টা না 6টা এরকম কিছু একটা লিমিট আছে আর কি, যে এতগুলো জার্নাল লাগবে। কিন্তু এখন জার্নাল হচ্ছে ধরেন ওই কিছু উইক জার্নাল আছে না ইন্ডিয়ার, কিছু ধরেন টাকা দিয়ে নিয়ে পাবলিশ করে ফেলে, ওগুলো দিয়ে অনেকের হচ্ছে হয়ে যায়, বুঝছেন, মানে সরকারি জিনিস তো কি আর বলবো, ওগুলো দিয়ে হয়ে যায়। আর হচ্ছে ফান্ডিং পাওয়া, ফান্ডিং পাইতে হচ্ছে রিসার্চ পাবলিকেশন হেল্প করবে আপনাকে। আপনি পাবলিকেশন করছেন তো ওইটার দেখায় আপনি হচ্ছে ফান্ডিং চাইতে পারেন, যেটা হচ্ছে আপনাকে পরবর্তীতে ওই কাজটা আরও কন্টিনিউ করতে হেল্প করবে। কখন পেপার লিখবেন? নতুন আইডিয়া আছে ধরেন তখন লিখবেন, নতুন ডাটা আছে লেখেন তখন লিখবেন, ভালো লিটারেচার রিভিউ যখন করা শিখবেন তখন লিখবেন। তারপর হচ্ছে রেজাল্টের যে হচ্ছে আপনার মাইলস্টোন, মানে অন্যরা ধরেন এটা পাইছে আপনি ওদেরটা বিট করে ফেলছেন তখন লিখবেন। ব্রেক থ্রো, আপনি অনেক বড় সড়ো একটা প্রবলেম সলভ করে ফেলছেন তখন লিখবেন। গ্রাউন্ড ব্রেকিং কোনো একটা কাজ করে ফেললে তখন লিখতে পারেন। কখন লেখা উচিত নয়, ঠিক আছে, শুধুমাত্র ওই যে অনেকে বলে না, যে এটা আমি অনেক আগেও বলছি আপনাদেরকে, যে অনেকে বলে যে বিদেশে যাবো ওই জন্য হচ্ছে পাবলিকেশন দরকার। ওইটা করে লাভ নেই, আপনার হচ্ছে পাবলিকেশনটার হচ্ছে ওই যে কাজটা করতেছেন ওই কাজটা করে যদি মজা পান তখনই করবেন, বুঝছেন। এখন ওটা কথার কথা বলতেছি আর কি, এখন যদি বাইরে যাওয়ার জন্য লাগে করবেন, সমস্যা কি, ঠিক আছে, বাট এটা করা উচিত না। নর্মাল যারা রিসার্চার ওরা রিসার্চকে ভালোবেসে হচ্ছে কাজটা করে, বুঝছেন। অনেকে আবার হচ্ছে পাবলিকেশনের সংখ্যা বাড়াইতে অথবা নাম কামানোর জন্য হচ্ছে ধুমাধুম পাবলিকেশন করতে থাকে। কোয়ালিটি কোনো কিছু ফ্যাক্ট না তাদের কাছে, ইচ্ছা মতো পাবলিকেশন। আমার এক টিচার ছিল হচ্ছে সে হচ্ছে মানে কাইন্ড অফ সেঞ্চুরি করে ফেলছে, কিন্তু ম্যাক্সিমাম কনফারেন্স পেপার। তবে এটা অ্যাকচুয়ালি অনেকেরই ক্ষেত্রে প্রযোজ্য, আমি এই জিনিসটা খেয়াল করছি। এরা বাংলাদেশের যে ইয়ারা আছে এরা প্রচুর পরিমাণে কনফারেন্স পেপার পাবলিশ করতেছে, এটা অ্যাকচুয়ালি খুবই খারাপ, দুঃখজনক আর হতাশাজনক লজ্জাজনক বিষয়, কারণ এই কনফারেন্সগুলো খুবই নিম্নমানের। কেউ যদি কনফারেন্স করতে চায় ভালো মানের কনফারেন্স করুক, স্টার এ অ্যাটলিস্ট বি করুক। এমন এমন কনফারেন্স করে, বাংলাদেশের কোনো কনফারেন্সই হচ্ছে এ বি সি কোনো ক্যাটাগরিতেই নেই, তো এগুলো করে তো লাভ নাই। তো ওরা হচ্ছে ওই যে ওদের সংখ্যা বাড়তেছে দিয়ে দিচ্ছে, এটা ঠিক না। আর স্টুডেন্টরা হচ্ছে ভালো কাজের দিকে ধাবিত হচ্ছে না খুব একটা, এটাও দুঃখজনক। এটা শুধু ড্যাফোডিল না, এটা আমার রুয়েটা আমি একই অবস্থায় দেখছি। আমার যে ব্যাচমেটগুলো ছিল, আমার যে জুনিয়রগুলো আছে সবগুলোর একই অবস্থা। এদেরও হচ্ছে ওরকম মানে ভালো, মানে ওরা ওই যে আসছে সিজিপিএ তুলবে কিছু কেউ, অথবা কেউ আছে যে কিছুই করবে না ভবঘুরে করে থাকবে, কিছু আছে যে সফটওয়্যারের দিকে যাবে। ওরা সফটওয়্যার দিকে যারা যাবে ওদের খুব একটা দরকার নাই, বাট যারা আছে অন্য কাজ কিছু করতেছে না ওরা তো একটু এদিকে মনোযোগ দিতে পারে না, ওরা ওইদিকে কোনো মনোযোগও দেয় না। তো ওদের নিয়ে আমি আসলে হতাশ, ওই আমার জুনিয়র বা আমার ব্যাচমেটগুলো নিয়েও, মানে ওরা ওই কনফারেন্সের পিছনেই পড়ে আছে, ভালো কাজ করার জন্য যে টিফোর্ট দিবে ওইটাও দেয় না। তো যাই হোক, এখন অনেকের মধ্যে জাগছে আর কি, যে একটা কিছু একটা করা লাগবে, অনেকেই করার ট্রাই করতেছে। আমার জুনিয়র অনেকগুলো আমার সাথে কাজ করে এখন, ওদেরও বেশ মানে ভালোই রিসার্চের প্রতি ইন্টারেস্ট জাগছে। জানি না কতদিন ধরে রাখতে পারবে, আমি ট্রাই করতেছি আমার জুনিয়রগুলোর একটু সাপোর্ট দেওয়ার, যতটুকু পারা যায় দিচ্ছি আর কি। তো আশা করি ওই হয়তো ট্রেন্ড চেঞ্জ হতে পারে, দেখা যাক চেঞ্জ হয় কিনা ট্রেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে পেপারের ধরন অনেকগুলো, এখানে হচ্ছে টেকনিক্যাল পেপারের কতগুলো টাইপ দেওয়া আছে, বাট একটা টাইপ মিসিং আছে এখানে, বুঝছেন। এই যে রেগুলার, ফুল আর অরিজিনাল আর্টিকেল, এটা অ্যাকচুয়ালি মিসিং আছে, এটা এখানে নাই, বাট এটাই প্রথমে থাকবে, পরে আবার ব্যাখ্যা দিছে এটা নাই। তো প্রথমে এটার কথা বলি, আরও অনেকগুলো আছে। হ্যাঁ, এটা তো আছে, এটা কিন্তু ফার্স্টে, এটা একটা, বাট এটা হচ্ছে এখানে মিসিং হয়ে গেছে একটু। তো এরপরে এটা ফার্স্টে যে রেগুলার অরিজিনাল ফুড আর্টিকেল, মানে এটা হচ্ছে জার্নালের যেসব আর্টিকেলগুলো না, ওইটাকে এটা বলে। ওই যে রেগুলার অরিজিনাল ফুল আর্টিকেল, সেটা হচ্ছে ওই জার্নালের যে সব আর্টিকেল সেগুলো। এরপর হচ্ছে রিভিউ পেপার। রিভিউ পেপারও হচ্ছে জার্নালেই যায়,
রিভিউ পেপারে হচ্ছে নর্মালি যে এই যে কাজগুলো না, এই কাজগুলো হচ্ছে নর্মাল যে অ্যাজ ইউজুয়াল কাজ। আমার যে দুইটা পাবলিকেশন আছে Q1, ওই দুইটা হচ্ছে এটা এটা সিস্টেমেটিক যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য হচ্ছে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে। আর রিভিউ পেপার হচ্ছে পার্টিকুলার কোনো একটা প্রবলেম সলভ করার জন্য টিল নাও রিসার্চাররা হচ্ছে কী কী ধরনের অ্যাপ্রোচ হচ্ছে দিছে, ফলো করছে, বা কী কী অ্যাপ্রোচ হচ্ছে কাজ করছে, সেই সবগুলোর সংমিশ্রণ হচ্ছে এই রিভিউ পেপার। মানে একটা রিভিউ পেপার যদি আমি দেখাই, কিসের রিভিউ দেখানো যায়, এই যে এটা একটা রিভিউ পেপার, পলিপ সেগমেন্টেশন ইন মেডিকেল ইমেজিং চ্যালেঞ্জেস অ্যাপ্রোচেস অ্যান্ড ফিউচার ডাইরেকশনস। এটা একটা রিভিউ পেপার। এতে ঢুকি দেখি, পিডিএফ তো দেখাই যাচ্ছে, দেখি। এখানে এই যে অনেকে হচ্ছে অনেক কিছু প্রপোজ করছে, হ্যাঁ, সব কিছুর হচ্ছে একটা সামারি দেওয়া আছে, বা হচ্ছে কে কে হচ্ছে কী কী ইভালুয়েশন মেট্রিক্স ইউজ করছে, কে কে কী কী মডেল ইউজ করছে, যে সিনিয়ন বেসড অ্যাপ্রোচ, এখানে সব কে কী, যে রেসিডুয়াল নেটওয়ার্ক বেসড অ্যাপ্রোচেস, রেস্ট টু নেট বেসড অ্যাপ্রোচেস, এরপরে হচ্ছে হারমোনিক ডেন্সলি কানেক্টেড নেটওয়ার্ক বেসড অ্যাপ্রোচ, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ নিয়ে কে কী কাজ করছে সবগুলোর মোটামুটি ট্রাই করছে আর করে এখানে রাখার। প্রত্যেকটার মডেলের ফিগারও দিয়ে দিয়েছে অনেকে, অনেকগুলোর মডেলের ডায়াগ্রাম যেটা আর কি বলে, এগুলো দিয়ে দিচ্ছে অনেক জায়গায়। এই যে এগুলো হচ্ছে রিভিউ পেপার। এখানে ওরা নিজের কোনো ইনোভেশন নাই, অন্যরা কী করছে না করছে সবগুলো একটু গোছায় হচ্ছে এখানে লেখছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রিভিউ পেপার। এরপর হচ্ছে লেটার অর শর্ট কমিউনিকেশন, কাইন্ড অফ কনফারেন্স পেপার টাইপ বলতে পারেন, বাট এটা কিন্তু কনফারেন্স পেপার না, হ্যাঁ। এটাও কাইন্ড অফ জার্নালের মতোই, যেমন হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, এটা একটা জার্নাল, হ্যাঁ, এই যেটা, এটাতে আমরা হচ্ছে ফুল আর্টিকেল যেগুলো হয় একটা জার্নালে, অনেক বড় হয় না জার্নালগুলো, কিন্তু অনেক বড় হয়, সেরকম পেপার হচ্ছে এখানে দেওয়া যায়। আর এটার একটা লেটার ভার্সন আছে, লেটার্স। এটার কাজ হচ্ছে, এটা কিন্তু এটারই কিন্তু, ঠিক আছে। এটা যেটা, এটা লেটার্স দিয়ে যেটা বোঝায় যে এখানে তো আমরা অনেক বড় বড় পেপার দিই, মানে বড় মানে হচ্ছে ওয়ার্ড অনেক বেশি থাকে বা পেজ অনেক বেশি থাকে। এটাতে আমরা এত বড় পেপার দিতে পারি না, পেজ সংখ্যা কমাই দিতে হয়। কমাই দেওয়ার ফলে পেপারের সাইজটা ছোট হয়ে যায়, কারণ পড়তেও কম সময় লাগে, আর এই জন্য হচ্ছে এটার ইয়াও কম লাগে, রিভিউ টাইমও কম, মানে দ্রুত হচ্ছে ধরেন আপনার পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে, বুঝছেন। এটা হচ্ছে এটা সুবিধা। তো এটাতে হচ্ছে ধরেন একটু দেরি হতে পারে, ওই জন্য যদি কারো একটু দ্রুত লাগে সেক্ষেত্রে সব জায়গায় দিয়ে দিতে পারে, বাট এখানকার পেপারগুলো কিন্তু অনেক ছোটো হয়। এটা হচ্ছে হলো আপনার লেটার অর শর্ট কমিউনিকেশনস। পরে এরকম আরও অনেক কিছু আছে দেখেন, হ্যাঁ, এগুলো নিয়ে যে এখানে ডিটেল লেখা আছে, যে রেগুলার ফুল আর্টিকেল তো আমি দিলাম, দেখাইলাম, শর্ট কমিউনিকেশনের কথা বললাম। পরে যে কনফারেন্স প্রসিডিংস আছে কিছু, কনফারেন্সের মধ্যে হচ্ছে, কনফারেন্স তো চিনেন আপনারা, বহুত অনেক 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 কনফারেন্স করছেন, অনেকেই কনফারেন্স আগে চিনেন, হ্যাঁ। কনফারেন্সগুলোতে হচ্ছে যে বিভিন্ন স্পন্সর থাকে, দেখেন IEEE, ACM। আমি বাংলাদেশে টিল নাও IEEE ACM এই দুটোই পাইছি, বাকিগুলো পাই নাই। তারপর হচ্ছে টাইপ অফ প্রসিডিং, অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, হ্যাঁ। পাবলিশার হচ্ছে IEEE স্প্রিঙ্গার, দুইটাই হতে পারে, আমার দুইটাতেই পাবলিকেশন আছে, IEEEতেও আছে, স্প্রিঙ্গারেও আছে। ওকে, তো কনফারেন্সের কিছু বেনিফিট আছে, ডিমেরিটও আছে। ডিমেরিটে কিন্তু বেশি। কনফারেন্স হচ্ছে যে ভালো কনফারেন্স আর করবেন না কখনো। ভালো কনফারেন্সগুলোতে পারা সাবমিট কী বলে অ্যাকসেপ্টেন্স পাওয়া কিন্তু অনেক টাফ। তারপরে ভালোগুলোতে করলে ভালোগুলোতেই করবেন, খারাপগুলোতে করে একটা দুইটা করতে পারেন, সমস্যা নেই, বাট বেশি করার দরকার নেই। মানে ওইটা অ্যাকচুয়ালি আপনার সিবি খুব একটা ভারী করবে না কনফারেন্স, বুঝছেন, আনলেস ওইটা হচ্ছে যে ওই ভালো লেভেলের কনফারেন্স তখন। আর ভালোগুলো হচ্ছে বাংলাদেশে একটা ভালো নাই, শুধু এসব। যেগুলো ভালো সেগুলো A অথবা A স্টার বা B, এই ক্যাটাগরি, ঠিক আছে। ওগুলো একটু দেখে নেবেন যেখানে সাবমিট করবেন, বা কাজের কোয়ালিটি দেখলেই বোঝা যায় আসলে ওটা কোথায় দিলে ভালো হতে পারে। ওখানে যদি হচ্ছে আর্কিটেকচারের নোবেলটি যদি না থাকে তাহলে কিন্তু ওখানে অ্যাকসেপ্ট হবে না, অনেক প্রচুর পরিমাণে নোবেল হতে হবে কাজটা। ওকে, আর আপনি যখন কাজ করবেন আপনি নিজে কিন্তু আসলে বুঝতে পারবেন না যে কাজটা কতটা নোভেল, কারণ আপনার কাছে মনে হবে ওটা অনেক ভালো কাজ হয়েছে, কারণ আপনি কিন্তু আপনি হচ্ছে
আপনি ওই পর্যন্তই জানেন, ওই জন্য আপনার কাছে মনে হতে পারে যে ওইটা অনেক ভালো কাজ হয়েছে। ওই জন্য কী করুন, একজন প্রফেশনালের সাথে বা এক্সপার্টের সাথে, আমাদের যে অনেক প্রফেসর আছে তাদের সাথে কথা বলবেন, কথা বলে জিজ্ঞেস করবেন যে এটার কোথায় দেওয়া যায়। তারা ভালো বলতে পারবেন, কারণ তারা এই ধরনের কাজ অহরহ করে আসতেছে। ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা, তো বেনিফিট কি? শর্ট পাবলিকেশন, দ্রুত হয়ে যায়। জার্নালে কিন্তু অনেক সময় লাগতে পারে। 1 বছর দিয়েছে, 1 বছর এত লাগে না, আরও কমেও হয়ে যায়। জার্নালে 1 বছর হয়ে যায়, এটা ধরেন 3-4 মাসে হয়ে যাবে। তারপর হচ্ছে লাইভ এক্সচেঞ্জেস অফ আইডিয়াস উইথ আদার রিসার্চার। যখন আপনার প্রেজেন্টেশন দিতে যাবেন তখন হচ্ছে আরও অন্যান্য রিসার্চাররা বসে থাকবে, আপনারা বিভিন্ন কোয়েশ্চেন টোয়েশ্চেন করবে, তাদের আইডিয়া শেয়ার করতে পারে। কোয়েশ্চেনে করবে সবসময় এরকম না, সাজেশনও দেয়। বা তার কোনো কাজ থাকলে দেখা যাবে যে আপনার সাথে তার কাজের হচ্ছে মিলে গেছে, তখন হচ্ছে কোলাবোরেটও করতে পারে। তারপর হচ্ছে একটা ট্যুরও হয়ে যায়, কিন্তু ওই যে প্রেজেন্ট করতে যা লাগে তো একটা ট্যুরও হয়ে যায়। আচ্ছা, ডিমেরিট হচ্ছে লেস প্রেস্টিজিয়াস, আনলেস ওই যে এ স্টার কনফারেন্স যদি পাবলিশ করে ফেলেন ওটা কিন্তু মারাত্মক প্রেস্টিজিয়াস। হ্যাঁ, ইভেন হচ্ছে আপনার ওই অনেকগুলো Q1 থাকার চেয়ে তো বেশি প্রেস্টিজিয়াস হয়ে যাবে। তারপর হচ্ছে ইভেন টোটালি ইগনোরড ইন সাম ফোরামস, এই যে বাংলাদেশি কনফারেন্সগুলো ইগনোর করে আর কি, বুঝছেন অনেকে। তো ওই জন্য বললাম কস্ট মানি, ওই যে কনফারেন্সে ফি দেওয়া লাগে একটা, কিন্তু যেগুলো এ স্টার ওগুলোতে দেওয়া লাগে কিনা আমি জানি না। ওগুলোতে দেওয়া লাগলেও সমস্যা নাই। একজন বাইরের একটা ভালো মানে প্রফেসর রেখে দেন কো-অথর হিসেবে, সব টাকা পয়সা দেবেন সেই দিয়ে দিছে, যাওয়া আসা সেই করতেছে। আচ্ছা, কনফারেন্সের পারপাস, সায়েন্টিফিক কনফারেন্স কয়েক ধরনের হয়। সায়েন্টিফিক হয়, নেটওয়ার্কিং কনফারেন্স হয়, ডিসেমিনেশন কনফারেন্স হয়, তারপর হচ্ছে মার্সেনারি কনফারেন্স হয়। এটা হচ্ছে বাজে, মার্সেনারি হচ্ছে টাকা দিয়ে পাবলিশ করা, সোজা হিসাব। ঠিক আছে। আচ্ছা, কিছু কনফারেন্স হয় যে আপনার এগুলাই বলতে গেলেন ধরেন ভালো কনফারেন্স, বুঝছেন। আপনার এই যে সায়েন্টিফিক কনফারেন্স যেগুলো হাই কোয়ালিটি রিকোয়ারমেন্ট থাকে এগুলোতে। নেটওয়ার্কিং কনফারেন্স হচ্ছে মেনলি হচ্ছে যে পার্টনারশিপ অপরচুনিটি ফর নিউ প্রজেক্ট, এগুলো হচ্ছে নিয়ে আসার জন্য। এগুলো হচ্ছে রেয়ারলি ফর্মাল প্রসিডিংস, মেনলি এটাই সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, এটাও চলে। যেমন হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনারা খুব একটা দেখবেন না, নেটওয়ার্কিং কনফারেন্সেস বাংলাদেশে খুব একটা দেখবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসেমিনেশন কনফারেন্সেস, মোস্টলি ওরিয়েন্টেড টুয়ার্ডস ডিসেমিনেশন টু ইন্ডাস্ট্রি অর সোসাইটি। প্র্যাকটিক্যাল কেস স্টাডি নিয়ে এইসব জায়গা হচ্ছে বেশি কাজ করা হয়। তবে এগুলোর ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া কম থাকে। অনেক জায়গায় দেখেন হচ্ছে কিছু কনফারেন্সে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট চায়, বুঝছেন, শুধু অ্যাবস্ট্রাক্ট চায়, ফুল পেপারও চায় না। অনেক সময় অ্যাবস্ট্রাক্ট চায়, অ্যাকসেপ্ট হলে তারপরে ফুল পেপার দিতে পারে, এরকম হয়, তো কয়েক ধাপে নেয়। তো ওগুলোও চলে, বাট এগুলোও একটু নিম্নমানেরই হয়। হ্যাঁ, মানে আপনার যদি ওই যে ওটার মধ্যে যদি সায়েন্টিফিক্যালি যদি হচ্ছে অনেক বেশি ইম্প্যাক্ট থাকা লাগে সেক্ষেত্রে যে এটাই। আর মার্সেনারি তো হচ্ছে বুঝতেছেন, মার্সেনারি মানে হচ্ছে টাকা দিয়ে পাবলিশ করতেছে, বুঝছেন। এটা বাজে, এটা একদম ট্র্যাশ। আমি এগুলো হচ্ছে ইগনোর করতে বলবো। একটা ব্যাড কনফারেন্সের এখানে একটা এক্সাম্পল দিচ্ছে। এখানে এখানে হচ্ছে যে একটা অটোমেটেড পেপার জেনারেটর একটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। এটাতে জাস্ট হচ্ছে যে অথরের নাম দিয়ে জেনারেট দিলে একটা পেপার জেনারেট হয়। তো এখানে একটা কনফারেন্স হয়েছিল WMSCI, এইখানে হচ্ছে এটা সাবমিট করে দিয়েছিল, এটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছিলো। তো বাংলাদেশের কনফারেন্সগুলোতে এত হয় না, মানুষ দিয়ে হচ্ছে চেক করায়। বাংলাদেশে হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশে হচ্ছে কোনো একটা কনফারেন্স পেপার দিলে যে 50-50 চান্স, ভালো হইলেও খারাপ হইলেও। আমার হচ্ছে আমি 3টা পেপার দিয়েছিলাম রুয়েটের একটা কনফারেন্স, আমার ইউনিভার্সিটি কনফারেন্সে। হ্যাঁ, তো ওইখানে 3টা দিয়েছিলাম না 2টা দিয়েছিলাম ভুলে গেছি, 3টা দিয়েছিলাম। তার মধ্যে আচ্ছা 3টার মধ্যে একটা হচ্ছে এর আগে গাজীপুরে একটা কনফারেন্স ছিল রুয়েটে, ওইখানে রিজেক্ট হয়েছে। ওইখানে রিজেক্টের পরে রুয়েটে দিছি, ওটা অ্যাকসেপ্ট হয়েছে। আরও 2টা পেপার দিছি রুয়েটে, এখন ওই 3টা পেপার দিয়েছি। তার মধ্যে সবচেয়ে ভালো যে পেপারটা আমার কাছে, আমি তো বুঝি, আমার তো বেশ অনেকগুলো পাবলিকেশন আছে, আমি তো বুঝি যে কোন পেপারটা ভালো কোনটা খারাপ। আমার মতো যেটা সবচেয়ে ভালো পেপার ছিল ওইটা রুয়েটে রিজেক্ট হয়েছে, বাকি 2টা অ্যাকসেপ্ট হয়ে গেছে। মানে এখানে টোটালি 50-50। এখন কার্ডটা অ্যাকসেপ্ট হবে না হবে বলা যায় না। মানে কনফারেন্স বাংলাদেশের সাথে খুবই বাজে, মানে যদি গালিগালাজও করি তাও আসলে কমে যাবে। বাংলাদেশের সবচেয়ে খারাপ গালি যেগুলো আছে ওগুলো যদি হচ্ছে বাংলাদেশের কনফারেন্সগুলোতে দেই তাও অ্যাকচুয়ালি কম পড়বে, শর্ট পড়বে, বুঝছো। মানে এত লেভেলের বাজে, এগুলো মানে বলার ভাষা নাই, খুবই বাজে বাংলাদেশের কনফারেন্সগুলো। বাইরেও অনেক বাজে কনফারেন্স হয়, ইন্ডিয়াতেও এরকম বাংলাদেশের মতো এরকম আরও অনেক প্রচুর বাজে কনফারেন্স হয়। যেগুলো ভালো কনফারেন্স ইউএসএতে, কানাডাতে অনেক ভালো ভালো কনফারেন্স হয়, তারপর সিঙ্গাপুর, চায়নাতে অনেক ভালো ভালো কনফারেন্স হয়। তো কনফারেন্স কোনটা ভালো কোনটা খারাপ ওইটা বোঝার জন্য অবশ্যই হচ্ছে রেট, ওই যে ক্যাটাগরি দেখে তারপর হচ্ছে ওই কনফারেন্স করতে হবে, ক্যাটাগরি দেখে হচ্ছে কনফারেন্স করতে হবে। ঠিক আছে।
তো ওই যে ওইটার জন্য ওই যে অনেক অনেক জায়গায় দেখা যায় অনেক কনফারেন্সে হচ্ছে দেখা যায় অনেক কনফারেন্স হচ্ছে ওই যে ওয়েবসাইট আছে ওগুলোতে ঢুকলে আপনি হচ্ছে কনফারেন্সের ক্যাটাগরি দেখতে পারবেন। আমি দেখি একটা দেখাইতে পারি কিনা, দাঁড়ান। কনফারেন্স ক্যাটাগরি চেকার, কনফারেন্স র্যাঙ্কস, এখানেই দেখা যায়। আমি হচ্ছে এখানে সিভিপিআর এটা দেখি, এই যে দেখেন এটা এ ক্যাটাগরি, ঠিক আছে। এরপরে আইসিএমএল, আইসিএমএল এই ক্যাটাগরি। এনসিআইএম গাজীপুরে একটা কনফারেন্স ছিল, ওটার নামই নাই, ঠিক আছে। এরপর রুয়েটারটা ছিল হচ্ছে রুয়েটার কনফারেন্সের নাম কি ছিল, আইসি ইটি কি না, আইসিসিটি, আইসিসিটি দেখছেন, নামই নেই। তারপরে বাংলাদেশের সবচেয়ে নামি দামি কনফারেন্স হচ্ছে হলো ইয়াতে হয়, কক্সবাজারে হয়, ওটার নাম জানো কি? কক্সবাজার কনফারেন্সের নাম মনে আছে কারো কাছে? কক্সবাজারে হয় যে কক্সবাজার কনফারেন্সের নাম মনে নেই কারো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা শোনা গেলে ভালো। কক্সবাজার কনফারেন্সের নাম জানো কি? ভুলে গেলাম। কক্স আচ্ছা কক্সবাজার কনফারেন্স লেগে সার্চ দিই, ভুলেই গেছি। আচ্ছা এই যে আইসিসিআইটি, দেখি এটা আছে কিনা। এটা বাংলাদেশের সবচেয়ে নামি দামি কনফারেন্স। আচ্ছা এটা আছে, দেখা যায় এটা সি ক্যাটাগরি তাও, ঠিক আছে। রুয়েটে কিছু হয়, রাইকন না রিয়াকন, বুয়েটে, বুয়েটে কিছু হয়, বুয়েটে কিছু কনফারেন্স হয়। বুয়েটে হচ্ছে আইসিটিপি, আইসিসি, দেখি এগুলো আছে কিনা। আইসিটিপি নাই, আইসিসি, এই যে আইসিসি বি4, দেখছেন বুয়েটের কনফারেন্স, এটা বেশ ভালো কিন্তু তাহলে। বি4 এই যে আইসিসি, এটা হয়েছিল বুয়েটে হয়েছিল। কনফারেন্স অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এটা কি, এটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার না, হ্যাঁ এটা না, এটা ইঞ্জিনিয়ারিং, এটা আলাদা কিন্তু, দেখছেন নাম একই, ইয়ে হয়ে গেছে। এটা না। তারপরে হচ্ছে NSOSS, এটা দেখি পাই কিনা। NSOSS, সেন্সিস, সেন্সিস তো না, এটাও নাই। আইসিসি, আইএসসিবি নাই। তাহলে বাংলাদেশের যে সবচেয়ে ভালো যেটা, ওটা সিতে আছে, ঠিক আছে। বাট এটাও কিন্তু খুবই বাজে, ওখানে অনেক অদ্ভুত অদ্ভুত পেপার হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যায়। আমি যদি ওটাতে দিই না এখন পর্যন্ত, ওটাতে দিতে টাকা পয়সা বেশি দেওয়া লাগে, তো ওই জন্য ওটাতে আমি এখনো দিই নাই। ওটাতে হচ্ছে 17,000 টাকা লেগে যায় দিতে, তো কী দরকার, জার্নাল আছে, আমি কনফারেন্স দিয়ে আর কী করবো, তো দিই নাই আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে এইভাবে হচ্ছে কনফারেন্সের র্যাঙ্ক দেখে দেখে হচ্ছে আপনি কনফারেন্সের পেপার দিবেন, বুঝছেন। তো এইসব আজের অনেক কনফারেন্স হয় বাংলাদেশে, এগুলোর হচ্ছে রাইকন একটা কনফারেন্স আছে, এটাও নেই। বেকিতকন তো মানে থাকারই কথা না, চান্সই নেই। তো এই এলো অবস্থা বাংলাদেশের কনফারেন্সের, বুঝছেন। সবচেয়ে ভালো যেটা ওটাও সি। তো বিতে একটা দেখছি, বাট ওইটা অ্যাকচুয়ালি অন্য কনফারেন্স আই গেস, অ্যাব্রিভিয়েশনের সাথে মিল আছে বাট ফুল নেমের সাথে মিল নাই। তো এগুলো দেখে দেখে করতে পেপার সাবমিট করবেন, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় যে ডেডলাইন দেখে বোঝা যায় পেপারের কী অবস্থা। যেমন এই যে অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের ডেডলাইন হচ্ছে 20-এ, আপনার অ্যাকসেপ্টেন্স যদি 31-এ দিয়ে দেয়, তাহলে কী ইভ্যালুয়েশন করবে? এত শর্ট টাইমে কখন ইভ্যালুয়েশন করা পসিবল না। যে আর অনেকে যে শুধু অ্যাবস্ট্রাক্ট কালেক্ট করে দেয়, এগুলো নর্মালি একটু খারাপ পেপার হয়। ফুল পেপার যারা চায় ওরাই ওগুলোতে দেওয়ার ট্রাই করবেন। ওই যে IEEE স্পন্সরশিপ থাকলে যে ভালো ব্যাপার না, তা না। আমি যে একটু আগে যে সার্চ করলাম না যেগুলো, তার সবগুলাই IEEE স্পন্সর ছিল। IEEE স্পন্সরশিপ মানেই ভালো না। IEEE করে, IEEE টাকা পায়, বুঝছেন। সবার তো টাকা পয়সার দরকার আছে। যেমন যে প্রত্যেকটা জার্নালের বহুত টাকা নেয়। এখন
অনেক জার্নাল ফ্রি অ্যাকসেপ্ট করে, অনেক জার্নাল আবার হচ্ছে অনেকের সাথে কোলাবোরেশন থাকে, অনেক ইউনিভার্সিটির সাথে, যেগুলো আবার কোলাবোরেশন থাকলে হচ্ছে লাগে না ওই ইউনিভার্সিটির জন্য এপিসি যেটাকে বলে ফি, মানে টাকার যেটা লাগে ওটা দেওয়া লাগে না। তারপর হচ্ছে আমার হচ্ছে যে দুইটা পাইছি না, ওই দুইটা হচ্ছে আমার করেসপন্ডিং অথর যে সে হচ্ছে তার ইউনিভার্সিটির সাথে হচ্ছে এসবিআর ইয়ে আছে, কী বলে, কোলাবোরেশন আছে। তো সে আপলোড করলে এসবিআর কোনো জার্নালে হচ্ছে টাকা দিতে হয় না, এমনি ওপেন অ্যাক্সেস চলে যায়। তারপর হচ্ছে বাংলাদেশের মতো, বা হচ্ছে বাংলাদেশ তো এখন আবার হচ্ছে ইয়েতে চলে গেছে না, যেগুলো হচ্ছে হতদরিদ্র কান্ট্রি, যেগুলো থার্ড ওয়ার্ল্ড যেটাকে বলে, ওখানকার নাগরিকদের জন্য হচ্ছে আবার অনেক জার্নাল ফ্রি করে দেয়। আবার অনেক 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 দেশকে আবার হচ্ছে ওরা 50% ওয়েভার দেয়। ঠিক আছে, বাংলাদেশের কয়েকটা জায়গায় মানে ফ্রি আছে, কিছু জায়গায় আবার 50% ওয়েভার দেয় বাংলাদেশিদের জন্য। অনেক জার্নাল অনেক সময় স্পেশাল ইস্যু রেজ করে। অনেক জার্নালে দেখেন ওরা হচ্ছে পেপার কল করে, ধরেন কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে পেপার কল করে, ওইটা কাইন্ড অফ কনফারেন্সের মতো হয়। পরে যদি ওখানে অ্যাকসেপ্ট হয় তাহলে ওটা ধরেন পরে ওরা বলে যে আপনি শর্ট ভার্সন সাবমিট করেন, পরে ফুল ভার্সন সাবমিট করতে বলে, তখন ওটা হয়তো জার্নালে চলে যায়। ওটা হচ্ছে স্পেশাল ইস্যু, পাবেন অনেক জায়গায় স্পেশাল ইস্যু পাবেন, এখন খুঁজতে গেলে পাবো না। প্যাটার্ন রিকগনিশন এরা অনেক সময় যে স্পেশাল ইস্যু হচ্ছে পাবলিশ করে, স্পেশাল ইস্যু লেটেস্ট ইস্যু, এই যে স্পেশাল ইস্যু দেখছেন, স্পেশাল ইস্যুস এরকম হচ্ছে স্পেশাল ইস্যু দেয়। এগুলো হচ্ছে যে কনফারেন্সের মতো হচ্ছে একটা ডেট দেওয়া দেয় যে এই ডেটের মধ্যে সাবমিট করবা, কনফারেন্সের মতো হয়, প্রেজেন্ট করতে হয়। দেন ওটা যদি ভালো হয় তাহলে হচ্ছে ওটা আবার জার্নালে দেওয়ার জন্য বলে। আচ্ছা, বুকও কিন্তু হচ্ছে পাবলিশ করা যায়, এটাও কাইন্ড অফ কনফারেন্সের মতোই হয়। আমার একটা বই আছে যেটা হচ্ছে কনফারেন্সের মতোই পাবলিশ করছিলাম, পরে বুক চ্যাপ্টার আকারে কিন্তু পাবলিশ হয়েছে, যেমন হচ্ছে এটা। কেউ কিছু বলবেন? এটা হচ্ছে বুক চ্যাপ্টার আকারে পাবলিশ হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু বুক চ্যাপ্টার আকারে পাবলিশ হয়েছে। এবার বুক চ্যাপ্টার আকারে পাবলিশ করতে হইলেও এটা কিন্তু আপনার ওই কনফারেন্সের মতোই প্রেজেন্ট করতে হয়। সেখানে হচ্ছে স্ট্রাকচার নিয়ে কথা বলা হয়েছে যে সায়েন্টিফিক আর ইঞ্জিনিয়ারিং পেপারের আপনার স্ট্রাকচারটা কেমন হবে। দেখেন এখানে যে পেপারটা যেভাবে সাজানো, এটাই ব্যাকগ্রাউন্ড লিটারেচার, রিসার্চ মেথড, রিসার্চ রেজাল্ট, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। উপরের দিকের যে জিনিসগুলো, ওগুলা হয়তোবা জিনিসগুলো দেখতে হচ্ছে ছোট হবে, অ্যাবস্ট্রাক্ট তো সাইজে ছোটোই হয়, ম্যাথোলজি তো অনেক বড় হয়। কিন্তু ম্যাথোলজি বড় হইলেও আপনার ম্যাথোলজির কথাগুলো কিন্তু মানে এটা হচ্ছে মানে কি বলে, আধ্যাত্মিকতার লেভেলের কথা যদি চিন্তা করি, মানে শুরু আর শেষ দিকের আধ্যাত্মিক কথাবার্তার লেভেল অনেক হাই হবে। আর মাঝখানে তো আধ্যাত্মিকতা থাকবে না, মাঝখানে ম্যাথোলজি, আপনি যা করছেন তাই লিখবেন, রেজাল্টও যা পাইছেন তাই লিখবেন, ওইটার কথা বুঝাইছে আর কি, বুঝছেন। এখানে হচ্ছে ইলেমেন্টগুলো কী কী সেগুলো নিয়ে কথা বলেছে, এগুলো আপনারা জানেন, ঠিক আছে, একটু দেখে নিন কী কী আছে। আচ্ছা, রাইটিং গাইডলাইন, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু টার্ম বলছে। আপনি সবসময় হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স অনুযায়ী পেপার লিখবেন। তারপর হচ্ছে অডিয়েন্স তো হচ্ছে স্টুডেন্ট হতে পারে, প্রফেসর হতে পারে, রিসার্চের ওয়ার্কার্স হতে পারে, বা হচ্ছে ওই মানে ওই ফিল্ডে যারা কাজ করে সেই সব ডিসিপ্লিনের লোক হতে পারে। আর সেই সব টার্মিনোলজি ইউজ করবেন যেগুলো হচ্ছে ওই অডিয়েন্সের জন্য ওয়েল নন, ঠিক আছে। অনেক সময় হচ্ছে অনেকে যে এটা আগে বলছে যে মানে এমন এমন টার্মিনোলজি ইউজ করে যেগুলো অ্যাকচুয়ালি পড়াই যায় না, ওইগুলা করার উচিত নেই। সিম্পল জিনিসকে অনেকে কঠিনভাবে উপস্থাপন করে, আবার অনেকে কঠিন জিনিসকে সহজভাবে উপস্থাপন করে। আমি হচ্ছে সেকেন্ড যেটা, ওইটারে বেশি পছন্দ করি। কঠিন জিনিসকে সহজভাবে উপস্থাপন করেন যাতে সবাই বুঝতে পারে। যখন পেপার লিখবেন, পেপারটা এমনভাবে লিখবেন যাতে হচ্ছে ওই পেপার পরে ওখানে কোনো কোড তো দিবেন না আপনি, কোড তো পেপারে দেয় না কেউ। ওই পেপার পরে যাতে আপনার পুরো কোডটা যাতে কেউ একজন খুবই সহজভাবে হচ্ছে যাতে কোডটা রিইমপ্লিমেন্ট করে ফেলতে পারে, এমনভাবে হচ্ছে আপনার ওই পেপারটা লিখতে হবে। এটা বোঝার জন্য এখন কিন্তু অনেক টুল আছে সুন্দর। সেটা হচ্ছে আপনার পেপার তো লেখা শেষ করবেন, পেপারটা লেখা শেষ করে
জিপিটিকে দিয়ে বলবেন যে এটার জন্য পুরো কোডটা তুমি এখন কোডটা জেনারেট করে দাও। ও যদি জেনারেট করে দিতে পারে পুরো কোড, একটু পরে দেখেন যে কোড ঠিকঠাক মতো দিছে কিনা। ধরেন যদি 90%-এর মতো যদি ঠিক থাকে তাহলে বুঝবেন কি মানুষকে যদি হচ্ছে এটা ইয়া করতে দেয় তাহলে ঠিক আছে। ও হচ্ছে আপনি যে পেপারটা লিখছেন ওইটা দেখে কেউ এখন চাইলে আপনার কোডও হচ্ছে দাঁড় করায় ফেলতে পারবে। তো ওইভাবে পেপারটা লিখেন, ঠিক আছে। আচ্ছা, সিম্বলের বেলায় সিম্বলগুলো হচ্ছে আপনার কি বলে নাম্বারিং ইউজ করবেন, ঠিক আছে। সিম্বল আর হচ্ছে ইয়াতে ইকুয়েশনে অবশ্যই। আর যদি কোনো সিম্বল বা হচ্ছে ইকুয়েশন ইউজ করেন ওইটার সম্পর্কে টেক্সট তার হচ্ছে ইমিডিয়েটলি আগে বা ইমিডিয়েটলি পরে ওইটা কিছু বলতে হবে যে এটা আপনার এখানে এই জিনিস মিন করে, ঠিক আছে। আর যে অ্যাক্রোনিমের বেলায়ও আপনি যদি কোনো অ্যাক্রোনিম ইউজ করেন, অ্যাক্রোনিম মানে হচ্ছে শর্ট ফর্ম, সেক্ষেত্রে ওইটার যে ফুল ফর্মটা আছে সেটা অবশ্যই আগে একবার লিখে নিতে হবে, তারপর ওইটার ফুল ফর্ম লিখবেন। যেমন হচ্ছে ধরেন হচ্ছে এই যে এটা দেখেন, এই যে এফইএম যে লিখছে এফইএম এর ফুল ফর্ম কিন্তু এখানে লেখা আছে, হ্যাঁ। এরপরে যে আর ফুল ফর্ম ইউজ করেন, এরপরে যে এফইএম ডিরেক্ট ইউজ করছে। বাট শুরুতে যদি এফইএম ইউজ করতেন বাট এইটা হচ্ছে আগে না বলতেন, সেক্ষেত্রে ওটা কিন্তু ভালো না ওইটা, মানে তখন কারো কোয়েশ্চেন চলে এফইএম আবার কী জিনিস। বাট এখানে আপনি এফইএম নিয়ে বলে দিচ্ছেন আগে, তো এরপরে যখন সে বুঝে গেছে এফএম কী জিনিস, পরে আপনি এফএম যত ইচ্ছা ততই লেখেন, ঠিক আছে। পরে আর ফুল ফর্ম লেখার দরকার নেই, শর্ট ফর্ম লিখলেই হবে। বাট ফুল ফর্ম ডিক্লেয়ার করার আগে শর্ট ফর্ম লিখবেন না। অ্যাক্রোনিম ইউজ করে কিছু কারেক্ট ফর্ম দেওয়া আছে দেখেন, এগুলা অ্যাভয়েড করতে বলছে। আবার যদি এগুলো অনেক কমন সেগুলো ইউজ করতে পারেন। অ্যাক্রোনিম দিয়ে কোনো সেন্টেন্স শুরু করেন না। অল অ্যাক্রোনিমস শুড বি ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ ইনিশিয়ালস ইমিডিয়েটলি ফলোয়িং দ্য ফার্স্ট মেনশন, এটা বললাম। এই যে এগুলোর জন্য যেগুলো হচ্ছে রিপিটেড টার্ম হবে আপনার পেপার, আপনার সুবিধার জন্য আপনি হচ্ছে ওইটার একটা শর্ট ফর্ম করে দিতে পারেন, উদ্ভব মানে কি শর্ট ফর্ম ডিক্লেয়ার করে দিতে পারেন, যেটা অ্যাকচুয়ালি হয়তো ওইটা শর্ট ফর্ম কোথাও ইউজ হয় না, বাট আপনি আপনার পেপারের জন্য বলতেই পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কেমিক্যাল এলিমেন্টসগুলোর জন্য আলাদা কিছু রুলস আছে, শুধু ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল হয়, বাকিগুলো স্মল লেটার হয়, এগুলো জানেন না গেছে আপনারা। ফিগার, সবগুলো ফিগার হচ্ছে নাম্বার দিতে হবে, ইকুয়েশনের নাম্বার দিতে হবে। যখন যেখানে ফিগার ইউজ করবেন আপনার টেক্সটে কোথাও বলা লাগবে যে এই ফিগারটা হচ্ছে এখানে এই জিনিস বোঝায়। যেমন আমি যদি দেখাই আচ্ছা, এইখানে যদি দেখাই যে এই ফিগারটা আমার ধরেন এই যে এই ফিগারটা, আচ্ছা আমি ইয়াতে যাই পিডিএফে যাই, এইখানে যে এই ফিগারটা ফিগার 1, হ্যাঁ ফিগার 1 যে দেখা যাচ্ছে ফিগার 1, এই ফিগার 1 তো ছবি দিছি ঠিক আছে। এই ফিগার 1 অবশ্যই টেক্সটে কোথাও হচ্ছে বলা লাগবে ফিগার 1 নিয়ে কিছু একটা বলা লাগবে। যেমন এই যে এখানে দেখেন অ্যান অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন অফ আর্কিটেকচার ইজ ডিপিক্টেড ইন ফিগার 1, ঠিক আছে। মানে এইভাবে এইখানে জিনিসটাকে রেফার করে দিতে হবে। আপনি যদি হচ্ছে ফিগার বা টেবিলের জন্য সেম জিনিস, যেমন হচ্ছে টেবিলে যদি যাই এই যে টেবিলটা টেবিল 1, বা হচ্ছে ধরেন এখানে আরও অনেক টেবিল আছে, যে টেবিলটা ধরেন টেবিল 3, এখানে যে টেবিল দিছি এটাকে স্যার অবশ্যই আপনার টেক্সটে। স্ক্রিনটা মনে হয় ফ্রিজ হয়ে যাচ্ছে একটু পর পর। স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে, ওয়েট। আমার পেপারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, মানে একটু স্টাক থাকে এরপরে আসে। ও আচ্ছা আচ্ছা, এখন আই গেস সমস্যা হবে না। এখনও কি সমস্যা হচ্ছে? স্যার আপনি টেবিল শো করতেছেন না, ওইটা দেখাচ্ছে না। না, এখন টেবিল শো করি নাই, আমি টেবিল থেকে নিচে উপরে চলে আসছি। এখন টেবিল দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টেবিল যেটা আছে এটা তো টেবিল 3, হ্যাঁ টেবিল 3টা হচ্ছে টেক্সটে অবশ্যই উল্লেখ করতে হবে। এই যে দেখেন টেবিল কোথাও উল্লেখ করছে আই গেস, কোথায় যে টেবিল 3 দেখেন, ঠিক আছে, সামারাইজড ইন টেবিল 3, এইভাবে কোথাও উল্লেখ করে দিতে হবে। যদি না করেন বা রেফার করে দিতে হবে টেক্সটে, তাইলে ওইটা কিন্তু আপনার একটা ভুল, একটা বড়সড় একটা ভুল। তো আমি হচ্ছে আমার পেপার অ্যাকসেপ্ট হওয়ার পরে হচ্ছে আমাকে হচ্ছে আবার ওই যখন মানে ক্যামেরা রেডি সাবমিশন নামে একটা জিনিস থাকে না, ফাইনাল সাবমিশন, ওইখানে গিয়ে হচ্ছে আমাকে পরে বলছে যে তোমার এই যে টেবিল কয় নম্বর টেবিল যেন 11ই নাকি, এই যে 11 নম্বর টেবিল, এটা হচ্ছে যে এখানে আমি হচ্ছে বলে দিই নাই, ঠিক আছে। এই যে সি টেবিল লেখার পরে এটা ওরা নিজেরা অ্যাড করে দিছে,
ওরা বেশ ভালো ভালো সাপোর্ট দিছে, ওই জার্নাল নিজেরাই হচ্ছে এই লাইনে অ্যাড করে দিচ্ছে সিটিভি লেখারা। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে আপনার রেফার করে দিতে হবে আর কি। ইকুয়েশনের জন্য সেম, এগুলো একটু রিডিং করে নিন, হ্যাঁ ফিগার এগুলো বলছে সব কিছু, এক্সেসগুলো লেভেল করবেন, সেম ইউনিট অ্যাজ ইন টেক্সট, ফটো অথেন্টিসিটি, আর হচ্ছে পারমিশন নিছেন কিনা যেখান থেকে নিছেন ছবিটা, প্রিন্টেডের জন্য যে কালার টালার নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে, এগুলো একটু রিডিং পড়ে নিন, ঠিক আছে? একটু রিডিং পড়ে নিলেই বুঝতে পারবেন, এগুলো খুব একটা কঠিন কিছু না। অনেক সময় যে ডিপিআই অনেকে বলে দেয়, ম্যাক্সিমাম জায়গায় ডিপিআই বলে না। আমার এগুলো তো ডিপিআই কিছু বলে নাই, আমার এগুলো আমি অনেক হাই রেজলিউশনে দিছিলাম, কিন্তু ওরা পরে এগুলো কমে ফেলছে, বুঝছেন? এটা তো চলে, এগুলো এগুলো তো চলে, কিন্তু যে এখানে যদি ঢুকি তাহলে যেগুলো অনেক অনেক বেশি মনে হয়, রেজলিউশন অনেক কম মনে হয়। এগুলো চলে, বাট আর একটু ভালো রেজলিউশন রাখলে জিনিসটা হয়তো ভালো লাগতো আর একটু দেখতে। চলে, খারাপ না, ঠিক আছে, বাট রেজলিউশন একটু কম হয়ে গেছে। আমি আরও অনেক হাই রেজলিউশন দিয়েছিলাম, যেটা করলে ফেটে যায়, মানে ওরা রেজলিউশন কমে ফেলছে আর কি। অবশ্য ওদের সাইজের একটা ইস্যু আছে, তো কমানোটাই স্বাভাবিক। যাই হোক, আচ্ছা, টেবিলের জন্য ওই যে আমি বললাম, হ্যাঁ টেবিল আবার অনেক জার্নাল বা অনেক জায়গায় এক এক স্টাইল থাকে, হ্যাঁ যেমন এই যে এলস বিহারেরগুলোতে যেরকম হেডারে শুধুমাত্র যে দুইটা বর্ডার লাইন মানে হরাইজন্টাল লাইন দিবেন আর একদম বটমে দিবেন, মাঝখানে কোনো লাইন নেই। দেখেন আমারগুলো দেখেন, এই যে শুধু হেডারে দুইটা লাইন আর নিচে লাইন, মাঝখানে এখানে কোনো রো আলাদা বোঝানোর জন্য কোনো লাইন দেওয়া যাবে না। IEEE কিন্তু আলাদা, IEEE পেপারে হচ্ছে আপনার ওই যে প্রত্যেকটা রোতেই হচ্ছে এরকম হরাইজন্টাল লাইনও থাকবে, আবার ভার্টিক্যাল লাইনও থাকবে IEEEটাতে। তো ওই নির্দেশনা মেনে হচ্ছে করবেন, বানাবেন টেবিল। টাইটেল অনেক ইউনিক হবে, আর টাইটেলটা এমন হবে যাতে হচ্ছে টাইটেলটা পরেই হচ্ছে আপনার যে কাজ, হ্যাঁ ওইটার যাতে হচ্ছে মোটামুটি ভালো অ্যামাউন্টে বুঝে ফেলা যায় যে আসলে কী নিয়ে কাজ করছেন, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়ান, আসতেছি। আচ্ছা, তো টাইটেলস টেল অল, হ্যাঁ তো টাইটেল অনেক ইম্পর্টেন্ট জিনিস। টাইটেল পেজে কী কী থাকে? টাইটেল পেজ হচ্ছে অনেকে চায়, বা টাইটেল পেজটা একটা আলাদা একটা জিনিস, হ্যাঁ টাইটেল পেজ অ্যাকচুয়ালি আপনারা যেটা টাইটেল পেজ বুঝেন সেটা না। টাইটেল পেজ হচ্ছে টাইটেল থাকে, অথরের নাম থাকে, কিওয়ার্ডস থাকে, ওটাকে টাইটেল পেজ বলে। অনেক সময় হচ্ছে ওটা আলাদা থাকে, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে একই থাকে। অনেকে আবার হচ্ছে জার্নালে নিজেরাই হচ্ছে আবার অ্যাড করে দেয়, যেমন এই যে এই পোর্শনটাকে আপনি টাইটেল পেজ বলতে পারেন, ঠিক আছে? এই উপরের এই পোর্শনটাকে। তো এইখানে হচ্ছে যেগুলো থাকে কিওয়ার্ড হচ্ছে যেটা কিওয়ার্ড, এই যেগুলো কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড ইম্পর্টেন্ট। কিওয়ার্ড আপনি নিজের মতোই দিবেন, আর কিওয়ার্ডগুলো এমনভাবে সিলেক্ট করেন যেগুলো যাতে হচ্ছে করা যায়, যাতে হচ্ছে আপনার এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি ওই যে সার্চ ইঞ্জিনে হচ্ছে ধরেন সার্চ হয়, বুঝছেন? তো ওইভাবে কিওয়ার্ডগুলো সেট করেন যাতে ধরেন কোনো কিছু লেখা যদি সার্চ করে বা রিলেভেন্ট ফিল্ড লেখা যদি সার্চ করে আপনার পেপারটা যাতে চলে আসে সবার সামনে, ওইভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট নিয়ে অনেক কথাই বলছি এখন পর্যন্ত, তো এটা নিয়ে আর কথা না বলি। অ্যাবস্ট্রাক্টে হচ্ছে মূলত আপনি পুরো যে কাজটা করছেন ওইটার কাজটা কি, কাজের মোটিভেশন কি, দেখলেন বলতে হয়। আপনি ওটা কেন করলেন সেগুলো বলতে হয়, কি করলেন ওইটা একটু বলা লাগে, আর কি রেজাল্ট পেলেন ওইটাও একটু দু এক কথা বলে দেওয়া লাগে। এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ এক কথা যদি বলি। এটা অ্যাবস্ট্রাক্টের একটা এক্সাম্পল। অ্যাবস্ট্রাক্টের এই 5টা পার্ট থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, প্রবলেম থাকে, মেথড অ্যান্ড ইটস প্রসিডিওর থাকে, রেজাল্ট থাকে, আর কনক্লুশন থাকে। এই 5টা পার্ট থাকতে হয় অ্যাবস্ট্রাক্টে। তো এখানে যে অ্যাবস্ট্রাক্টটা দেওয়া আছে না, এই অ্যাবস্ট্রাক্টারই হচ্ছে যে এই যে 5টা পার্ট আছে, কোন পার্টে কী জিনিস আছে সেগুলো এবার এখানে বলে দিচ্ছে। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডে দিস পেপার ডেভেলপস, এই যে হংকং পর্যন্ত, এই যে উপরে যেটা আছে এই দিস পেপার এখান থেকে শুরু করে হংকং পর্যন্ত, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড আর মেইন কন্ট্রিবিউশন।
এরপর দা প্রবলেমে দেখেন এই যে এই পার্টটুকু, এই যে এটাতে এই পার্ট, মানে এইটার সাথে একটু মিলাই মিলাই দেখেন যে কোন পার্টে আসলে কী রাখছে, ঠিক আছে? এই যে এটা নিয়ে কিন্তু এই যে নিচেরগুলো যে বলছে, হ্যাঁ, নিচেরগুলো বলছে মানে যে এই প্যারাগ্রাফটার কোন পোর্শন হচ্ছে এইটার কোনটার মধ্যে পড়ে ওগুলো যে এখানে বলা আছে, তো এগুলো একটু রিডিং পড়ে নিন, তাইলেই বুঝে যাবেন। রেজাল্ট আছে, কনক্লুশন আছে, একটু রিডিং পড়ে দেখতে হবে, তাইলে হচ্ছে আপনারা যখন অ্যাবস্ট্রাক্ট লিখতে যাবেন তখন আই গেস মানে ইজিলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখে ফেলতে পারবেন, কোনটাতে কী পড়বে সেগুলো হচ্ছে বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আহ, এরপর হচ্ছে হলো ইন্ট্রোডাকশনে হচ্ছে ইন্ট্রোডাকশনকে এইভাবে সাজানো যায়। প্রবলেমের ডিসক্রিপশন দিবেন, অর্গানাইজেশন অফ দ্য পেপার দিবেন, পেপারগুলো কীভাবে সাজাইছেন। পরে হচ্ছে লিখবেন যে আরেকটা জিনিস দেওয়া যায়, আচ্ছা এখানে অবশ্যই ওইটা না, এটা পুরোটা নিয়ে কথা বলছে, শুধু পেপার ইন্ট্রোডাকশন না, পুরো পেপারের হচ্ছে অর্গানাইজেশন নিয়ে। তো বেসিক্যালি বলছে যে মেইনলি এই সেকশনগুলো থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, এখানে একটা স্টেপ বাদ দিচ্ছে লিটারেচার রিভিউ, ইন্ট্রোডাকশনের পর লিটারেচার রিভিউ থাকবে, তারপর হচ্ছে প্রপোজ মেথডের ডিজাইন থাকবে, এক্সপেরিমেন্টাল ইমপ্লিমেন্টেশন থাকবে, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে। আমার পেপার দেখতে পারেন, আমারটা কীভাবে সাজাইছি ওইভাবে আপনাদেরটা সাজাইতে পারেন। অ্যাকনোলেজমেন্ট, রেফারেন্স, অনেক কিছুই থাকতে পারে। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে হচ্ছে এক কথায় যদি বলি ইন্ট্রোডাকশন প্রথমে কি থাকে, এখানে এগুলোই বলছে, আমি আমি আমার মতো করে বলে দিই। প্রথমে থাকবে হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেটা, আপনি ধরেন হচ্ছে যেমন আমারটা হচ্ছে কোলন পলিপ সেগমেন্টেশন, হ্যাঁ। তো আমি ইন্ট্রোডাকশনের প্রথমে বলছি যে কোলন পলিপ কী জিনিস, কোলন পলিপে কী ক্ষয়ক্ষতি হয়, ওইটার ওগুলো প্রপার সহ দিতে হবে, রেফারেন্স সহ। অ্যাবস্ট্রাক্টে কিন্তু কোনো রেফারেন্স দেওয়া যায় না, ঠিক আছে, সাইটেশন ইউজ করা যায় না, ইন্ট্রোডাকশনে সাইটেশন ইউজ করতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনারা বলবেন যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা নিয়ে কাজ করতেছেন ওটা নিয়ে কিছু বলবেন, সংখ্যা নগদ থাকলে দিবেন, হিস্টোরিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল কোনো ডাটা থাকলে সেগুলো দিবেন, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকলে দিবেন। এরপরে হচ্ছে ওগুলোর প্রপার রেফারেন্স সহ দিবেন, ঠিক আছে, রেফারেন্স ছাড়া দেওয়া যাবে না, রেফারেন্স সহ দিবেন। তারপরে হচ্ছে ওই কাজের উপর ওই পার্টিকুলার কাজের উপর এক্সিস্টিং যেসব কাজ হয়েছে ওগুলো হচ্ছে নিয়ে লিখবেন। এখন ওইটা নিয়ে যে লিখবেন ওইটাতে কিন্তু হচ্ছে একদম ওই যে লিটারেচার রিভিউতে যেমন বলে যে অমুক হচ্ছে এটা প্রপোজ করছে, অমুকে হচ্ছে ওইটা এইভাবে কাজ করছে, ওভাবে না, মানে কাইন্ড অফ হচ্ছে এক কথায়, ঠিক আছে, যে ধরেন টিল নাও হচ্ছে সিএনএন বেসড অনেক কাজ হয়েছে, টিল নাও ট্রান্সফর্মার বেসড অনেক কাজ হয়েছে, এইভাবে বলতে হবে। বা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে মডেলের নাম বলে দিবেন, যে এই যে এখানে আমি যেমন লিখছি এই লাইনটা দেখেন, এখানে কি করছি, এই যে উইথ সেভারাল স্পেসিফিক ডিজাইন ফর কোলন পলিপ সেগমেন্টেশন সাচ অ্যাজ পিয়ারানেট, পলিপিভিটি, এসএনএট, ব্লা 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 ব্লা। ডিরেক্টলি আমি এই যে পিয়ারানেটের ভেতরে কেমন কি কাজ হচ্ছে সেগুলো কিন্তু বলি নাই, এইভাবে হচ্ছে বলতে হবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশনে। আর ডিটেলে বলবেন হচ্ছে লিটারেচার রিভিউতে যায়, ওকে, লিটারেচার রিভিউতে গিয়ে হচ্ছে ডিটেলে বলবেন। এরপরে হচ্ছে অন্যরা কী করছে বললেন, তারপরে অন্যদের কী লিমিটেশন দিয়ে এক কথায় বলবেন, তারপরে হচ্ছে নিজে যেটা প্রপোজ করলেন সেটা হচ্ছে বলবেন, যে আপনি নিজে হচ্ছে এটা প্রপোজ করছেন, ঠিক আছে, ওইটা বলবেন। ওইটা বলে হচ্ছে দেন নিজে যেটা প্রপোজ করেন সেটা নিয়ে দু কথা বলবেন, বলার পরে আপনার একটা এই যেরকম বুলেট পয়েন্ট দিতে পারেন, এই যে এটা হচ্ছে আপনার মেজর যে কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে এখানে কথা বলবে, যে মেজর কন্ট্রিবিউশনগুলো কী কী। এরপরে হচ্ছে যে অর্গানাইজেশন অফ দিস পেপার, দ্য রিমেনিং পেপার কীভাবে হচ্ছে অর্গানাইজ করা আছে, কোন সেকশনে কী নিয়ে কথা বলা হয়েছে সেইগুলো হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো এই হলো আপনাদের হচ্ছে ইন্ট্রোডাকশন গেল। ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে লিটারেচার রিভিউ নিয়ে কিছু বলা হয় নাই, বাট লিটারেচার রিভিউ হচ্ছে অন্য যেসব আর্টিকেল হচ্ছে এটার উপরে টিল নাও হয়েছে, ট্রাই করবেন রিসেন্ট আর্কিটেকচারগুলো নিয়ে কথা বলার। তো সেগুলো হচ্ছে মানে মানে একদম একটু একটু 2-3 লাইন আর কি, এক একটা কাজের উপর 2-3 লাইন করে বলতে হবে যে অমুক হচ্ছে এই ওয়েতে এই কাজ করছিল, ঠিক আছে, একটু ডিটেলে প্রত্যেকটা পেপার আলাদা আলাদা করে। ওইটা হচ্ছে লিটারেচার রিভিউ।
ওটা এখানে দেওয়া নাই, বাট ওটাও দিতে হবে। মেথডোলজি অ্যাকচুয়ালি টোটালি আপনার নিজের ইচ্ছা, আপনি নিজে কেমনে কী করবেন না করবেন। আর পরীক্ষার জন্য হচ্ছে যে এগুলো একটু রিডিং পড়ে যাবেন জাস্ট সিম্পলি, হ্যাঁ, এগুলো একটু রিডিং পড়ে যাবেন। মেথডোলজি কেমনে কী লেখা লাগে না লাগে, কী কী রাখতে হয়, একটু রিডিং পড়ে যাবেন, তাহলে লিখতে পারবেন। হ্যাঁ, মানে আপনি যদি হচ্ছে রিলেভেন্ট কথা লেখেন তাহলে আমি মোটামুটি নাম্বার দিয়ে দিব। যদি রিলেভেন্ট হয়ে যায় তাহলে নাম্বার দেওয়া কিন্তু কষ্ট। ওকে, রিলেভেন্ট হলে আমি নাম্বার দিয়ে দেবো। আর হচ্ছে যেগুলো হচ্ছে ধরেন যে ডিরেক্টলি স্টেপ দেওয়া আছে না, যেগুলো ডিরেক্টলি স্টেপ দেওয়া আছে সেগুলোতে আবার হচ্ছে ধরেন আপনি একটু এদিক সেদিক করে লিখলে কিন্তু নাম্বার দেওয়া কষ্ট। ডিরেক্টলি স্টেপ বা যেসব ডায়াগ্রাম যেগুলো দেওয়া থাকে, তো তারপর আমি দিয়ে দিই নাম্বার, ভালোই দিয়ে দিছি। আপনাদের খাতা দেখা শেষ, নাম্বার ভালোই পেয়েছেন। তো হচ্ছে এইগুলোতে হচ্ছে এইভাবে একটু দেখে নিতে হবে আর কি, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন অনেক ধরনের অ্যানালাইসিস করা যায় মেথডোলজিতে। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে পারেন, তারপর হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারেন। এগুলো একটু রিডিং করে নিলে আই গেস বুঝতে পারবেন। আর এগুলো এখানে আবার অবশ্য ট্রিপলি বেসড একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো ট্রিপলি বেসড এক্সাম্পল দেওয়ার জন্য যেটা হয়েছে যে সিএসসির সাথে হয়তো রিলেট করতে একটু কষ্ট হতে পারে। যেমন এখানে হচ্ছে যে এফিসিয়েন্সি ভার্সেস পাওয়ার, আউটপুট পাওয়ার দুইটা নিয়ে হচ্ছে দেখাইছে। এটা এটা অ্যাকচুয়ালি ট্রিপলের জিনিস। তারপর হচ্ছে কম্পারেটিভ এটা আমরাও করি, কম্পারেটিভ সিএসসিতেও করি, যে আলাদা আলাদা মডেলগুলো কম্পারিজন দেখাই। সিমুলেশন স্টাডি সিএসসিতে আসে হচ্ছে ওই যে ইয়ার বেলায়, যখন হচ্ছে যে ভিএলএসআই ওই সব জিনিস নিয়ে যখন কাজ করতে যাই কেউ, তখন হচ্ছে সিমুলেশন স্টাডিটা আসে। আমরা অ্যাজ ইউজুয়াল যেসব কাজ করি ওগুলোতে আসলে সিমুলেশন স্টাডি খুব একটা আসে না। সিমুলেশন স্টাডিতে হচ্ছে যে বলা লাগে আর কি যে আপনার এক্সপেরিমেন্টাল সেট আপে হচ্ছে তাদের কী ছিল না ছিল, প্যারামিটারগুলো কী কী ছিল, মেশিনের কনফিগারেশন। আপনাদের সিএসসিতেও থাকবে, সিএসসিতে হচ্ছে ওই যে ক্যাগেল ইউজ করেন, যে ক্যাগেলের কনফিগারেশন দিতে হবে। তারপর হচ্ছে তো যেসব টুলস ইউজ করছেন সেগুলোর কনফিগারেশন কিন্তু দেওয়া লাগে, ওইটার সাথে রিলেট করতে পারেন চাইলে, ঠিক আছে। এরপরে হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার যদি বানাইতে হয়, ধরেন হচ্ছে আপনি একটা অ্যালগোরিদম বানাইছেন বা আপনি একটা ক্লাসিফিকেশন মডেলই বানাইছেন মেডিকেল ইমেজের, ওর একটা সফটওয়্যার বানিয়ে চাইলে আপনি ওয়েবে লাইভ করে দিতে পারেন। সেখানে ধরেন কেউ একটা ছবি আপলোড করলে ওই ছবির হচ্ছে ছবিতে হচ্ছে ধরেন ক্লাসিফাই করে দেবে যে ওইটাতে ধরেন ওই রোগটা আছে কি নাই। হ্যাঁ, ওগুলো কিন্তু অনেকে বানায়। আর যে হাগিং ফেসে চাইলে দিয়ে রাখতে পারে, হাগিং ফেসে এগুলো ইজিলি করা যায়। ওগুলোর আবার প্রপার ডকুমেন্টেশন দিতে হবে যেটা এভাবে কাজ করবে, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল সেট আপের জন্য ওই যে আপনার এটা তো হচ্ছে ওই যে মেশিনেরটা দিছে বললাম, আপনি চাইলে যে আপনার ব্যাচ সাইজ কী ছিল, লার্নিং রেট কী ছিল, এগুলো দিবেন। আপনার যদি হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কিছু করেন। তারপর হচ্ছে ইয়ার কনফিগারেশন, আপনি যে মেশিন যেটা ইউজ করছেন সেটার কনফিগারেশন কী ছিল, ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপেরটা দিবেন। আমারটাতে হচ্ছে দেখেন একটা এরকম টেবিলও দিতে পারেন একটা চাইলে। হ্যাঁ, এই যেখানে একটা টেবিল দিছে, যে এই টেবিলের মতো যেখানে টেবিল আছে একটা, এটাও দিতে পারেন। আমারটা টেবিলটা দেখাই। টেবিলটা কই, এই যে আমি যেমন যেখানে একটা টেবিল দিয়ে দিচ্ছি, দেখেন টেবিল 2, ঠিক আছে। হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, ইনপুট রেজুলেশন, লস ফাংশন, অবজারভেশন ম্যাট্রিক্স, অপটিমাইজার, ইনিশিয়াল লার্নিং রেট, হ্যাঁ, এরকম যে দিয়ে দিছে, আপনারা হচ্ছে এরকম দিতে পারেন। বাট কনফারেন্স পেপারে এত কিছু দিয়ে না, কনফারেন্সের জায়গা কম থাকে, তো এত কিছু দেওয়া যাবে না। রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, এখানে হচ্ছে যে অন্য দেশ আপনি যে আপনার মডেল যেটা ওটা বিভিন্ন ডাটা সেটের উপরে অ্যাপ্লাই করে যে রেজাল্টগুলো পাইলেন, যে আমি এরকম রেজাল্ট পাইছি সেগুলো লিখছি, অন্যরা কী পাইলো সেগুলোও দিছি। অন্যদেরগুলো আমি আবার রান করছি আমার মেশিনে, হ্যাঁ, তারপরে এগুলো পাইছি, তো ওগুলো দিছি। দেওয়ার পরে শুধু রেজাল্ট উল্লেখ করলেই হবে না, হয়তো আপনার একটা ভালো হচ্ছে অনেক, ঠিক আছে, ডিসকাশনও দিতে হবে যে কেন ভালো হচ্ছে। আর সবসময় যে সব স্কোর ভালো আসবে তাও কিন্তু না। যেমন আমারটার দিকে যদি দেখেন, আমার এটাতে দেখেন 92, 58, উপরেও কিন্তু অনেক কিছু মডেলের কিন্তু স্কোর এখানে আসছে, স্টিল আমারটা কিন্তু জানা লেগে গেছে। কেন? কারণ হচ্ছে ওদের হয়তো এটা ভালো,
কিন্তু অন্য আরও অনেক, কিন্তু শুধু স্কোর দেখলেই হবে না, আরও অনেক প্যারামিটার আছে, হ্যাঁ, এগুলো কিন্তু দেখতে হবে। অন্যগুলোর চাইতে আবার অন্যগুলোর ক্ষেত্রে আমারটা কিন্তু আরও অনেক ভালো ওদের চাইতে। তো এইসব কারণে হচ্ছে আমারটা হচ্ছে বলতে পারেন যে ভালো জায়গায় চলে গেছে আর কি, বুঝছেন। যেমন হচ্ছে প্যারামিটার, এটা যত কম তত ভালো, ফ্লপস যত কম তত ভালো, এপিএস যত বেশি তত ভালো, মেমোরি যত কম তত ভালো, এগুলো আবার যত বেশি তত ভালো। তো আহ, একটাতে হয়তো খারাপ আসছে বাট বাকি অন্যগুলো আবার ভালো আসছে। তো এইসব ওই যে ডিসকাশন, এগুলো লিখতে হবে যে এইটার জন্য আমারটা ভালো, ওইটার জন্য আমারটা খারাপ, অন্যটা খারাপ, ওইটা হচ্ছে ডিসকাশনে লিখতে হবে। ডিসকাশনে লিমিটেশনে দিতে পারেন যে আপনার কাজগুলো লিমিটেশন এই, এটাও দিতে পারেন। এরপর হচ্ছে কনক্লিউশন। ওই যে কনক্লিউশনে আগেও বলছিলাম, অনেকে হচ্ছে কনক্লিউশনে ইয়া করে ফেলে, কনক্লিউশনে হচ্ছে নিজে নিজে ওই যে অ্যাবস্ট্রাক্টে যা লেগছে তাই রিপিট করে ফেলে, ওইটা রিপিট করা যাবে না। কনক্লিউশনে হচ্ছে আপনার ইয়া করবেন, কনক্লিউশনে হচ্ছে আপনার যে ম্যাথোডোলজিটা সেটার একটু সামারি দিয়েন, কেন স্কোরটা ভালো আসছে সেটা, আপনার মেইন অ্যাচিভমেন্টটা সেটা একটু বললেন, দেন হচ্ছে ওই যে আপনার লিমিটেশন নিয়ে একটু বললেন, আর ফিউচার ওয়ার্ক নিয়ে কিছু মোটিভেশন দিয়ে দিন। এটা হচ্ছে কনক্লুশনে দিন, অ্যাবস্ট্রাক্টটা রিপিট করেন না। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট থাকে, পেপার আরও কিছু জিনিস থাকে, অ্যাকনোলেজমেন্ট, অ্যাপেন্ডাইসেস, রেফারেন্সেস। রেফারেন্সেস তো সব পেপারেই থাকে, এটা আপনারা চিনেন, রেফারেন্স সাইটেশন যেগুলো ওগুলাই। অ্যাকনোলেজমেন্ট আর অ্যাপেন্ডিক্স এগুলো হয়তো একটু জানেন না। অ্যাকনোলেজমেন্ট আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি, দাঁড়ান। অ্যাকনোলেজমেন্টে অনেক কিছু রাখা যায়। অ্যাকনোলেজমেন্টে হচ্ছে আমি এখানে অ্যাকনোলেজমেন্টে মনে হয় দেই নাই, আচ্ছা আমার অ্যাকনোলেজমেন্টে দেওয়া নেই। অ্যাকনোলেজমেন্ট হচ্ছে অনেক সময় যে অনেক জায়গা থেকে আপনার একটা পার্ট, আপনার এই রিসার্চের জন্য আপনার হচ্ছে ফান্ডিং পান, সেটা হচ্ছে ওই অ্যাকনোলেজমেন্টে বলা লাগে। আর রেফারেন্স তো যে লাস্টে যেগুলো যে দেখতেছেন, এই যে এগুলো হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। আর অ্যাপেন্ডিসাইসিস হচ্ছে আপনি চাইলে পেপারের লাস্টের দিকে অ্যাপেন্ডিস নামে একটা ট্যাব দিয়ে ওইটাতে হচ্ছে আপনি কোড, অ্যালগোরিদম ওগুলো হচ্ছে দিয়ে দিতে পারেন চাইলে, ওইটা হচ্ছে অ্যাপেন্ডাইস। অ্যাপেন্ডাইস হচ্ছে কোথায়, অ্যাপেন্ডাইস হচ্ছে উইলির পেপারগুলোতে নর্মালি অ্যাপেন্ডিক্স থাকে, ওটা আমি দেখি পাই কিনা দেখানোর জন্য, দাঁড়ান। তো অবশ্য পাওয়া কষ্ট এখন। আহ, এখন কোন পেপার আছে কোন পেপারে নাই খোঁজা তো কষ্ট হবে। যাই হোক, পেপার হচ্ছে অ্যাপেন্ডিসাইস থাকে, ঠিক আছে, লাস্টের দিকে। ওখানে ধরুন অনেক সময় কোড দিয়ে দেয়, কোড দেয় বা হচ্ছে আপনার হচ্ছে ইয়া দেয়, কোড দেয়, তারপর অ্যালগোরিদম দেয়, বা যে অ্যাব্রিভিয়েশন থাকলে ওগুলোও দিয়ে দেয় অনেক সময়। অ্যাব্রিভিয়েশন আগেও দেয় অনেকে, অ্যাপেন্ডিসাইসও দিতে পারে চাইলে কেউ, কোনো ইয়া নেই, বাধ্যবাধকতা নাই, ঠিক আছে, দেওয়া যেতে পারে। এরপরে দেখি আর কি আছে। অথরশিপ। অথরশিপের হচ্ছে নর্মালি অ্যাকচুয়ালি এগুলো কেউ চেক করে না, বাট এটা একটা মানে যারা আসলে কাজ করে তাদেরকে অথর দেওয়া উচিত। যদি কেউ কাজ না করে তাদের আসলে অথর দেওয়া উচিত না, কারণ প্রত্যেকটা পাবলিকেশন তো আসলে অনেক বেশি ভ্যালুয়েবল জিনিস। তো কেউ আসলে কোনো কাজকর্ম না করে কেন এত ভালো জায়গায় একটা পাবলিকেশন পেয়ে যাবে, সেটা হচ্ছে আমার কথা, ঠিক আছে। এখন ভালো পেপার লেখার কিছু যে স্ট্র্যাটেজি নিয়ে এখানে কিছু কথাবার্তা বলছে, ঠিক আছে। আমরা অলমোস্ট শেষ দিকে আছি, আর বেশি স্লাইড বাকি নেই, এটা শেষ করে দিই, ঠিক আছে, খুব বেশি বাকি নেই। তো পেপার আমি হচ্ছে যেগুলো এক কথায় বলে যে আপনি একটা রিডিং পড়ে যান, ঠিক আছে। ভালো পেপার লেখার স্ট্র্যাটেজি হচ্ছে প্রথম হচ্ছে নভেলটি দেখাইতে হবে, সোজা হিসাব, নোবেলটি ছাড়া পেপার কোনো কাজের না। দেন হচ্ছে অন্যদের লিমিটেশন আইডেন্টিফাই করতে হবে, অন্যরা কি মানে কোথায় তারা হচ্ছে গ্যাপ রাখছে, ওইটা আইডেন্টিফাই করে ওইটার সলিউশন এখানে দাঁড় করাতে হবে। আর আপনি যে রেজাল্ট লিখছেন ওগুলো হচ্ছে আপনার ইয়া করতে হবে, এক্সপ্লেন করতে হবে। আর আপনার আপনার কাজে উইকনেস থাকবে না, এটা এটা অসম্ভব, হ্যাঁ, উইকনেস থাকতেই পারে। তো উইকনেসগুলো হচ্ছে মেনশন করতে হবে, মানে হাইড করার দরকার নেই, এটা সমস্যা বলে দেবেন, স্বীকার করবেন। যেমন আমার পেপারে কিন্তু আমি হচ্ছে বলছি, দেখেন যে আমার এগুলো আমার স্কোর, ঠিক আছে। ইভেন আমি কিন্তু যেগুলো স্বীকার করছি যে আমার চাইতে বেটারও কিছু আছে, বেটার কিছু আছে যেগুলো আবার অন্যদিকে আবার কিছু খারাপ, বাট মানে কিছু ক্ষেত্রে আমার থেকে বেটার বেটার পাইছে, এরকম দাঁড় করাইছি, এগুলো কিন্তু বলছি সব, কিন্তু কিছু সত্যতা লুকাই নেই, সত্য জিনিস লুকানো যাবে না। আপনি স্বীকার করবেন, স্বীকার করলে সমস্যা নেই, এটা এটা খুবই স্বাভাবিক বিষয়। অনেকে মনে করে যে এটা দেখাইলে হয়তো আমার পেপার রিজেক্ট হয়ে যাবে, না, খুবই স্বাভাবিক বিষয়, আপনার লিমিটেশন থাকবেই।
ঠিক আছে। আচ্ছা, পেপার সাবমিশন করবেন, পেপার কাজকর্ম শেষ করে পেপার সাবমিশন করবেন। এটা হচ্ছে জার্নালে দিতে পারেন, কনফারেন্সে দিতে পারেন, কোনো সমস্যা নেই। রিজেকশন রিজেকশন হইতেই পারে, রিজেকশন অনেক জার্নাল হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স রেট বলা থাকে, ঠিক আছে। জার্নাল হচ্ছে যেমন আমার যেটা, এটার অ্যাকসেপ্টেন্স রেট কত আমি একটু চেক দিয়ে দাঁড়ান দেখি পাই কিনা। আমারটার অ্যাকসেপ্টেন্স রেট আমারটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 13%। তার মানে এই জার্নালে যত পেপার আসে তার মধ্যে মাত্র 13% অ্যাকসেপ্ট হয়, বাকি 87% পেপার রিজেক্ট করে দেয় ওরা, ঠিক আছে। এটা হচ্ছে পেপারের জার্নালের অ্যাকসেপ্টেন্স রেট। তো আপনার কাজের কোয়ালিটির উপরে আসলে ডিপেন্ড করবে ওইটা কি হবে। তো আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি কাজের কোয়ালিটি নিয়ে একটু ডাউট থাকে সেক্ষেত্রে আপনারা একটু যেগুলোতে অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি থাকে সেগুলোতে দিতে পারেন। যেমন আর অনেক পেপার আছে যেগুলোর অ্যাকসেপ্টেন্স অনেক হাই, যেমন এই হেলিয়নে যাই দেখি কি অবস্থা। হেলিয়ন, আচ্ছা এটাও 13। আর কি আছে, ডাটা ইন ব্রিফ, এটার অ্যাকসেপ্টেন্স রেট 50%। তার মানে এটা মোটামুটি মানে একটু লো কোয়ালিটি হতে এটা তো হচ্ছে আপনার ধরেন পেপার একটু বেশি অ্যাকসেপ্ট হয়েছে, মানে 50%ই অলমোস্ট। এখানে দিলে রিজেক্ট হওয়ার চান্স অনেক কম। তো আর কি কাজ বুঝে হচ্ছে আপনার পেপার সাবমিট করবেন। বাট এই লাস্টে যেটা দেখালাম এটা অবশ্য আবার ডাটার উপরে শুধু, ওইটা কিন্তু অরিজিনাল ওয়ার্ক কিন্তু যায় না, ওটা তো সব ডাটাবেস নিয়ে কাজ হয়। আচ্ছা, তারপর হচ্ছে দেখবেন যে জার্নালের হচ্ছে যখন সাবমিট করবেন তখন জার্নালের অনেক কিছু দেখবেন। যে ফার্স্টে হচ্ছে দেখবেন যে ওইটার সময় কেমন নেয়, ওগুলো কিন্তু দেখা যায়। যেমন এইটাতে যদি দেখি, যেটা এটাতে এই যে এটা 37 দিন লাগে ফার্স্ট ডিসিশন পাইতে, তার মানে এটা অনেক স্লো। কিন্তু আমারটা লাগে কয়দিন, আমারটার লাগে আরো কম আই গেস, আমারটা 10 দিন। তো এই যে এই সময় যেগুলো কম লাগবে সেগুলোতে দিবেন, তাহলে দ্রুত অ্যাকসেপ্ট মানে দ্রুত দ্রুত রেজাল্ট পাবেন। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে যাতে অন্য জায়গায় দ্রুত দেওয়া যায়, ওই জন্য যেগুলো ফার্স্ট দিবে সেগুলোতে দিবেন। আচ্ছা, রিজেকশনের কিছু হচ্ছে কারণ এখানে হচ্ছে বলা হয়েছে। রিজেকশনের কারণ নতুন কিছু নাই, নোবেলটি নাই, খারাপ লেখা, ম্যাথোলজি খারাপ, ম্যাথোলজি ভালো মতো বুঝাইতে পারেন নাই, তারপর হচ্ছে প্রবলেমটা ক্লিয়ার না, অর্গানাইজেশন যদি খারাপ থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে রিজেকশনের কারণ। এরপর জার্নাল সিলেক্ট করবেন কেমনে, অনেক কিছু অলরেডি বলে ফেলছি। আরেকটা হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি হাই হয় ওটা দেখে ওটা দেখবেন। এখন সব সময় যে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরে ভালো আপনার কাজ চলে যাবে তা তো না। আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরে যাবে, মানে সব কিছুই আর কি। যে মানে কাজের কোয়ালিটি, ইম্প্যাক্ট ফ্যাক্টর, ওই যে জার্নালটা কত ফাস্ট না স্লো, ওই সব দেখে আপনার হচ্ছে ইয়েতে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টর তো বললাম, ইম্প্যাক্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা ক্যালকুলেশন দেখানো হয়েছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে যে দেখেন, আইএফ ক্যালকুলেশন ফর 2005 সাইটস ইন 2005 টু আর্টিকেলস পাবলিশড ইন, ওইটা হচ্ছে 2004-এ 128টা, 88টা, 2003-এ হচ্ছে 272টা, টোটাল হচ্ছে কটা, 460টা। নাম্বার অফ আর্টিকেল পাবলিশড ইন 2004 হচ্ছে আপনার 152টা, 2003-এ হচ্ছে 155টা, সামেশন কত, 307টা। তাহলে ক্যালকুলেট করছে কি দেখেন, সাইটস টু রিসেন্ট আর্টিকেল 460, নাম্বার অফ রিসেন্ট আর্টিকেল 307, তার মানে 1.4। ইম্প্যাক্ট ফ্যাক্টর কত তাহলে তার 1.4, ঠিক আছে। মানে হচ্ছে এটা কিন্তু একটা সিঙ্গেল জার্নালের জন্য। ওই 2004 সালে তার টোটাল কতগুলো সাইটেশন পাইছে, 128টা, 88টা। 2003-এ মানে হচ্ছে সোজা হিসাব যে কি বলে, লাস্ট 2 বছরের টোটাল সাইটেশন ডিভাইডেড বাই লাস্ট 2 বছরের টোটাল আর্টিকেল, ওটা হচ্ছে কি ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশন। এটা কিন্তু চলে আসতে পারে, একটু দেখেন। এগুলো নিয়ে অনেক কথা বলছে, এগুলো নিয়ে কথা বলার কিছু নেই, তাই না। জার্নাল ক্লাসিফিকেশন বহুত কথা বলছে। ওপেন অ্যাক্সেস জার্নাল, ওপেন অ্যাক্সেস নিয়ে একটু কথা বলতে হবে। ওপেন অ্যাক্সেস জার্নাল হচ্ছে আপনার ওপেন অ্যাক্সেস হচ্ছে যেটাতে পড়তে রিডারের কোনো টাকা দিতে হবে না, কিন্তু যে পেপারটা সাবমিট করবে
তাকে টাকা দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস। তো তাকে টাকা দিতে হবে, আর অনেক সময় হচ্ছে ধরুন যে ওয়েবার টোয়েবার দিয়ে হয়তো ফ্রি হয়ে যায়। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস মানে ফ্রি টু রিড, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন মোস্ট অফ দ্য কেস ওই আপনার আর্টিকেলটাকে ওপেন অ্যাক্সেস করার জন্য আপনাকে হচ্ছে পে করতে হবে, এটা হচ্ছে মেইন কথা আর কি। এখানে হচ্ছে আপনার কোনো কিছু সাবমিট করার আগে কি কি জিনিস নিয়ে হচ্ছে আপনার চিন্তা ভাবনা করতে হবে, ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলা আছে আর কি। তো অনেক কিছুই দেখা লাগে, হ্যাঁ, যেমন হচ্ছে টেমপ্লেট। মোস্ট অফ দ্য জার্নাল হচ্ছে আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দেয়, মানে ওই যে অথর গাইডলাইন থাকে একটা, দেখেন আমি হচ্ছে একটু দেখাই এখানে একটা এক্সাম্পল দিয়ে। এটাতে যদি যাই, এই যে সাবমিট তো করবেন, সাবমিট ইউর আর্টিকেল, সাবমিট করার আগে ওই যে গাইডস ফর অথর, হ্যাঁ, এইখানে গিয়ে এখানে দেখেন গাইডলাইন দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেওয়া লাগবে যে এটার নিয়মকানুন কি, তারপর হচ্ছে আপনি ওখানে সাবমিট করেন। তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে ওই যে একটা টেমপ্লেট দিয়ে দেয় ওরা, যেমন আমি হচ্ছে ধরুন এলসিভিআর দিছি, এলসিভিআর একটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট অনুযায়ী হচ্ছে পেপারটা অর্গানাইজ করে দিতে হবে। তবে মোস্ট অফ দ্য জার্নাল হচ্ছে এখন ইয়া করতেছে আপনার টেমপ্লেট ইয়া না করে ওরা হচ্ছে ওপেন টেমপ্লেট দিয়ে দিচ্ছে, মানে আপনাকে হচ্ছে ফিক্স কোনো টেমপ্লেট নেই, আপনি যে এমনি ইচ্ছে অমনি হচ্ছে পেপার দেন, ওরা হচ্ছে ওদের মতো গুছাই নেবে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, এগুলো মেনলি বলে আপনি রিডিং পড়ে নেন, এগুলো রিডিং পড়ে নেওয়া লাগবে, হ্যাঁ, মানে এত কিছু আমি আমি চাইলে রিডিং তো পড়তেই পারি, বাট রিডিং পড়ে লাভ কি, আপনারা একটু পড়ে নেন, এগুলো রিডিং পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে। খুবই খুবই সিম্পল জিনিস। আর মেন জিনিস যেটা ওটা আমি বলেই দিলাম, এগুলো একটু রিডিং পড়বেন, ঠিক আছে। এগুলো একটু রিডিং পড়ে দেখেন কী কী দেওয়া আছে, জাস্ট রুলস রেগুলেশন নিয়ে কিছু কথাবার্তা বলছে আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে কভার লেটার নিয়ে একটু কথা বলছে। কভার লেটারে কী থাকে, কভার লেটার নিয়ে একটু আলাদাভাবে বলা হয়েছে। কভার লেটার হচ্ছে, কভার লেটার যদি দেখাই, কভার লেটারে হচ্ছে একটা পেপার সাবমিট করতে গেলে তার সাথে হচ্ছে একটা কভার লেটার দিয়ে দেয়। ওইখানে হচ্ছে ধরুন কভার লেটারটা হয় হচ্ছে ইয়ার বরাবর, এডিটর বরাবর, চিফ এডিটর বরাবর। দেখে আমি একটা দেখাইতে পারি কিনা কভার লেটার, ওয়েট, এই যে একটা কভার লেটার পাইছি। পেপার তো সাবমিট করবোই, তার সাথে একটা কভার লেটার দিয়ে দেবো, এটা হচ্ছে যে এডিটর ইন চিফ বরাবর থাকে। সেখানে হচ্ছে যে জার্নাল নিয়ে, মানে আমার যে পেপারটা সেটা নিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলা হয় আর কি। এটাই মানে একটা ফর্মালিটি, এটা জাস্ট নাথিং এলস, ঠিক আছে। করেসপন্ডিং অথর হিসেবে চিফ এডিটর বরাবর একটা লেটার, যে আমার হচ্ছে এই কাজটা আপনি যদি এখানে অ্যাকসেপ্ট করতেন আমার জন্য ভালো হতো, এই এরকম একটা ফর্মালিটি, জাস্ট নাথিং এলস। ওইটাই কভার লেটার, ওইটা হচ্ছে দিয়ে দেওয়া লাগে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে এই জিনিসগুলো রাখা যায়, এটা আপনার ইচ্ছা আপনি কেমনে রাখবেন না রাখবেন। আমি তো একটা দেখাইলাম। আচ্ছা ভাই, তো এখন তো দেখা যাচ্ছে না ঠিক মতো, নাকি এখন স্টাক হয়ে যাচ্ছে আমার ভিডিও? হ্যালো, হ্যালো, কি আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, রেকর্ডিংও দিয়ে দিব, সমস্যা নেই। তো এই যে এরকম একটা কভার লেটার, এটা হচ্ছে আমারটা কভার লেটারটা। এটা হচ্ছে যে উনি ওনার হয়ে ইয়া করা, তো ওই জন্য মনি স্যারের নামে দেওয়া। আরও অনেক পেপারে হচ্ছে করছি, ওখানে আরও অনেকের হচ্ছে করেসপন্ডিং অথর যে থাকে সেই নর্মালি পাঠায় আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে মনি স্যার করেসপন্ডিং অথর ছিল, তো ওনার নামে আর কি লেটারটা। আচ্ছা, যাই হোক, যেগুলো রাখা যেতে পারে নাও রাখা যেতে পারে, আমি তো একটা ডেমো দেখালাম, ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সাবমিশনের পরে, আফটার সাবমিশন কী করতে হয়? আফটার সাবমিশন হচ্ছে ওয়েট করবেন, কী করবেন যতক্ষণ না হচ্ছে রিভিউ হবে। তো রিভিউ জার্নালে কেমন রিভিউ হয় ওইটা নিয়ে কথা বলি, ঠিক আছে। আপনারা এগুলো রিডিং পড়ে নিন, রিভিউ প্রসেস একটু, হ্যাঁ, একটু রিডিং পড়ে নিন। আমি হচ্ছে আপনাদেরকে মানে অ্যাকচুয়ালি কী ঘটে সেগুলো হচ্ছে আমি একটু বলি আপনাদেরকে, অ্যাকচুয়ালি কেমন কী কাজ হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, টিপিক্যাল কোয়েশ্চেন কী কী হইতে পারে, কী কী দেখে, কারা কী দেখে, তারা কী দেখে অ্যাকচুয়ালি আপনার পেপারে, সেটা নিয়ে কিছু বলছে। রিভিউয়াররা কী দেখে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে এখানে কয়েকটা লিস্ট দিচ্ছে, এগুলো একটু রিডিং পড়ে যায় সিম্পলি, হ্যাঁ।
রেসপন্ডিং টু রিভিউয়ার, এগুলো নিয়ে আমি বলতেছি এখন। ইপিলগ মানে কনক্লুশন। তো এগুলো হচ্ছে একটু রিডিং পড়েন। ইপিলগ মানে কনক্লুশন, নাথিং এলস, কনক্লুশন, ঠিক আছে? এটা মানে সহজ ইংলিশ করলে হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে কী কী থাকবে না থাকবে এগুলো হচ্ছে এখানে লেখা আছে। আমি ফার্স্টে কনক্লুশনে কী থাকবে মানে কনক্লুশনে অ্যাকচুয়ালি কী ঘটতে পারে সেটা আর কি, ফাইনালি শেষ কথা আর কি, যেটা মানে এখানে অ্যাকচুয়ালি বলছে যে পাবলিশ মানে শুধু পাবলিশ না, পাবলিসাইজ, এক কথা হচ্ছে এগুলো রিডিং পড়ে নিন, এগুলো কিছু নেই। হ্যাঁ, মানে ওই উপরে যা যা পড়লাম ওই তারই হচ্ছে কনক্লুশন দেওয়া আছে। তো যাই হোক, তো হচ্ছে এখানে হচ্ছে বলছে যে ওই যে সাবমিশনের পরে আসলে কী ঘটে সেগুলো নিয়ে হচ্ছে এখানে লেখা হয়েছে, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এগুলো একটু রিডিং পড়ে নেবেন। ওকে, অবশ্যই রিডিং পড়ে নিতে হবে। এটা হচ্ছে আমি সেলফ স্টাডি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে অ্যাকচুয়ালি কী ঘটে ওইটা আমি আমার ভাষায় আমি হচ্ছে আপনাদেরকে বোঝাই বলি, যেটা হয়তো বা আপনাদের কাজে লাগবে। আর পরীক্ষায় কাজে লাগবে কিন্তু হচ্ছে যেখানে যেগুলো দেওয়া আছে সেগুলো, তো এগুলো একটু রিডিং পড়ে নেওয়া লাগবে। রিডিং পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে যেটা হবে, আপনি পেপারটা সাবমিট করবেন। পেপারটা সাবমিট করার পরে সেটা হচ্ছে প্রথমে যাবে হচ্ছে, আচ্ছা, প্রত্যেকটা জার্নালের একটা এডিটোরিয়াল বোর্ড থাকে, যারা অ্যাকচুয়ালি ওই জার্নালে কর্মরত, চাকরি করে কাইন্ড অফ, তাদের কাছে যাবে। তাদের কাছে গেলে তাদেরও বেশ বড়সড় একটা টিম আছে, তারা ইনিশিয়ালি পেপারটার নোভেলটিটা দেখবে। তারাও কিন্তু মোটামুটি বোঝে, মানে তাদের হয়তো একজনের ফিল্ড এক এক রকম আলাদা, হয়তো আপনার সাথে টোটাল ফিল্ড ম্যাচ করে না, তারা আসলে অতটা সময় নিয়েও দেখে না। তারা মোটামুটি পেপারের চেহারা দেখলেও তো বোঝা যায় পেপারের কোয়ালিটি কী, ঠিক আছে? তো ওইসব দেখে, ফরম্যাটিং দেখে ঠিক আছে কিনা, ওইটা দেখে তারা ইনিশিয়ালি ডিসাইড করে যে তাদের কাছে যদি মনে হয় যে পেপারের কোয়ালিটি খুবই খারাপ, তারা প্রথমেই রিজেক্ট করে দিতে পারে। হ্যাঁ, একদম ডেস্ক, ওটাকে বলা হচ্ছে ডেস্ক রিজেক্ট। এডিটোরিয়াল বোর্ড থেকে যদি শুরুতেই রিজেকশন খেয়ে যান, ওইটাকে বলা হচ্ছে ডেস্ক রিজেক্ট। এরপরে এরপরে যদি হচ্ছে ডেস্ক পার হয়, তারপরে এডিটররা কি করে, এডিটোরিয়াল বোর্ড মিনিমাম 2টা রিভিউয়ার অ্যাড করে। রিভিউয়াররা কিন্তু হচ্ছে আপনার জার্নালে কর্মরত না। আমি নিজেও কিন্তু হচ্ছে টিল নাও অনেকগুলো জার্নাল থেকেই হচ্ছে রিভিউয়ের হচ্ছে আমি ইনভাইটেশন পাইছি। তার মধ্যে হচ্ছে টোটাল তিনটার জার্নালের টোটাল 5টা পেপার টিল নাও হচ্ছে আমি রিভিউ করছি। তো আমি বলতে পারেন টোটাল 3টা, সবগুলোই কিউয়ান জার্নাল, টোটাল 3টার হচ্ছে আপনার রিভিউয়ার, 3টা জার্নালের, ঠিক আছে? তো আমি কিন্তু ওইসব জার্নালে কর্মরত না, ওরা আমাকে বেতনও দেয় না, এটা হচ্ছে ভলান্টারি ওয়ার্ক। তো ওরা হচ্ছে আমার মতো এরকম রিভিউয়ারদেরকে হচ্ছে কল করে ওই পেপারগুলোকে হচ্ছে রিভিউ করতে দেয়, মিনিমাম 2জনকে দেয়। তো আমরা কি করি, রিভিউয়াররা বা যে কোনো রিভিউয়ার, আমার কথা বলতে হবে এরকম না, তারা হচ্ছে পেপারটা পড়ে ভালো মতো পড়ে, তাদের বেশ অনেক ভালোই সময় দেয়, মিনিমাম 1 মাসের মতো সময় দেয়। ওই টাইমে তারা হচ্ছে পড়ে টোরে ওই পেপারটা দেখে, এখন তারা ধরেন ওইটাতে কিছু ভুল টুল থাকলে ওগুলো ধরে, বা যদি পেপারের কোয়ালিটি খারাপ হয় সেগুলো নিয়ে কথাবার্তা বলে যে এই পেপার অ্যাকসেপ্ট করা যাবে না, এগুলো বলতে পারে। আবার হচ্ছে পেপার ধরেন ঠিকঠাক আছে সবই, বাট কিছু জিনিস অ্যাড করলে পেপারটা আরও ভালো হয়, যেমন ধরেন অ্যাবলেশন স্টাডি করলে ভালো হয়। তারপরে হচ্ছে আরও কিছু পেপারে হচ্ছে ধরেন কম্প্যারিজনে দেখালে ভালো হয়, রিসেন্ট কিছু পেপার অ্যাড করলে ভালো হয়, এইসব জিনিস, বা হচ্ছে ফরম্যাটিং এই সমস্যা ওই সমস্যা, এগুলো বলে দেয়। এগুলো বলে দিয়ে তারা হচ্ছে তাদের রিভিউটা হচ্ছে সাবমিট করে, ওটা হচ্ছে রিভিউ সাবমিট করে রিভিউয়াররা রিভিউ সাবমিট করে দিলে ওই রিভিউগুলো হচ্ছে প্রথমে এডিটর আবার দেখে যে কি রিভিউ দিল। এখন রিভিউয়ার হচ্ছে 4টা জিনিস করতে পারে, রিজেক্ট করতে বলতে পারে, তারপর হচ্ছে অ্যাকসেপ্টও করতে বলতে পারে, যে আমার কোনো সমস্যা নেই, অল ওকে, তুমি অ্যাকসেপ্ট করতে পারো। আর আরও 2টা কাজ করতে পারে, এটা হচ্ছে মেজর রিভিশন দিতে পারে, মাইনর রিভিশন দিতে পারে। এখন মেজর রিভিশন মাইনর রিভিশন দুইটাই অ্যাকচুয়ালি আবার ওই পেপারটা আবার সাবমিট করতে বলবে আর কি। তো মাইনর রিভিশনে হচ্ছে যদি অল্প জিনিস চেঞ্জ করতে বলে তাহলে মাইনর দেয়, আর যদি অনেক বেশি জিনিস চেঞ্জ করতে বলে তাহলে হচ্ছে মেজর দেয়। যেমন হচ্ছে যদি শুধু গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ করতে বলে তাহলে মাইনর দিয়ে দেয়। আর ধরো হচ্ছে নতুন করে হচ্ছে অ্যাবলেশন স্টাডি করা লাগবে, তাহলে হচ্ছে অ্যাবলেশন স্টাডি বা হচ্ছে আরও কিছু পেপার অ্যাড করতে হবে, সেক্ষেত্রে মেজর রিভিশন দিয়ে দেয়। তো ওই মেজর রিভিশন যদি দেয়, আচ্ছা অ্যাকসেপ্ট যদি দিয়ে দেয়, তাহলে তো হচ্ছে কি ডিরেক্ট অ্যাকসেপ্ট, তাহলে হচ্ছে তার আর কোনো কথাবার্তা নেই, অ্যাকসেপ্ট হয়ে গেছে, তোমার পেপার 2 দিন পরে অনলাইনে চলে আসবে। যদি হচ্ছে রিজেক্ট করে দেয় তাহলে তো শেষ, তাহলে হচ্ছে ওটাতে হচ্ছে আর কাজ হবে না, তখন তাহলে তুমি পেপার আরও হয়তো ঠিকঠাক করবা, করে অন্য কোনো জার্নাল হয়তো দিবা, বা অন্য কোনো আরেকটু লো ইম্প্যাক্ট ফ্যাক্টর আর কোনো জার্নালে ট্রাই করবো ওইটাই। আর যদি রিভিশন দেয়, দুইটাই যে কোনো রিভিশন, মেজর মাইনর, তাহলে কি করবা, ওই যে রিভিউয়ার হচ্ছে কিছু কমেন্ট করবে যে এই জিনিস ঠিক করা লাগবে, তো ওইটা হচ্ছে আবার তাহলে ওই যে অথরের কাছে চলে আসে, অথর হচ্ছে ওগুলো আবার হচ্ছে পেপার ওইটা ওই রিভিউয়ারের রিভিউ অনুযায়ী ঠিকঠাক করে ওইটা আবার হচ্ছে সাবমিট করে।
সাবমিট করলে দেন ওই আবার হচ্ছে ওই একই রিভিউয়ারদের কাছেও পাঠায়, এক্সট্রা আরও কিছু রিভিউয়ারের কাছেও পাঠাইতে পারে বা নতুন রিভিউয়ারকেও দিতে পারে। তারা কি করে দেখে যে আগের রিভিউয়াররা যে যে কমেন্ট করছিল সেগুলোকে অথর ঠিক মতো অ্যাড্রেস করছে কিনা সব। আবার সব রিভিউয়ারের কমেন্ট যে হচ্ছে ভালো হবে তাও না, হ্যাঁ, ওইটা আবার যুক্তিসঙ্গত কারণ দেখায় তুমি চলে বলতে পারো যে এটা তো এখানে করা পসিবল না, সেটাও হবে। তো ওইগুলো সব লজিক ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করবে। মোস্টলি হচ্ছে ওই আগের রিভিউয়ারদের কাছেই যায়। হ্যাঁ, অনেক সময় হচ্ছে এক্সট্রাও দেয়, অনেক সময় দেখা যায় আগের রিভিউয়ার অ্যাকসেপ্ট করতেছে না রিভিউ রিকোয়েস্ট, সেক্ষেত্রে অন্যদের কাছেও দেয়। এখন এমন হতে পারে যে আবার অন্য রিভিউয়ার আবার অন্য নতুন দিয়ে দিছে, প্রবলেম দিয়ে দিছে, এরকম হতে পারে, হ্যাঁ, বাট ইউজুয়ালি হয় না। তো ওইখানে এখন ধরো হচ্ছে তুমি সব করছো, কি বলে, অ্যাড্রেস করছো, কিছু হয়তো বা ঠিকঠাক অ্যাড্রেস করা হয় নাই, তখন রিভিউয়াররা কী করবে যে বলতে পারে যে সবই অ্যাড্রেস হয়েছে বাট আনফর্চুনেটলি এটাতে একটু ইস্যু এখনও রয়ে গেছে। তো সে আবার চলে মেজর বা মাইনর আবার রিভিশন দিতে পারে। তখন আবার কী করবে, আবার হচ্ছে অথরের কাছে চলে আসবে, আবার ওটা ঠিক করবে, আবার সাবমিট দেবে। এভাবে লুপ চলতে থাকবে আর কি, যতক্ষণ না ওই রিভিউয়ার স্যাটিসফাইড হচ্ছে বা এডিটর মনে করতেছে যে রিভিউয়ার অতিরিক্ত করতেছে, এটা অ্যাকসেপ্ট করে দেওয়া যেতে পারে। তো ওই আর কি। তো এইভাবে হচ্ছে ফাইনালে যখন হচ্ছে সব ঠিকঠাক, সবাই সব পক্ষ মানে স্যাটিসফাইড, তখন হচ্ছে ওই ওরা হচ্ছে অ্যাকসেপ্ট দিয়ে দেয়। অ্যাকসেপ্ট দিয়ে দিলে এডিটোরিয়াল বোর্ডও ফাইনাল অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয়। দেন হচ্ছে অ্যাকসেপ্ট দিয়ে দিলে দেন হচ্ছে ওরা একটা ড্রাফট রেডি করে দেয়, মানে ওরা তো হচ্ছে আবার সব কিছু গোছায়। তুমি হয়তো বা দিছো, তুমি হচ্ছে হয়তো বা একটা ফরম্যাটে দিছো যেটা হয়তো জার্নাল ফরম্যাট না, তখন ওরা কী করবে, ওটা আবার নিজেদের ফরম্যাটে রেডি করে। ফরম্যাটে রেডি করার পরে ওটা আবার হচ্ছে তোমার পাঠাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা দেখে রেখে, তুমি যখন ক্লিয়ারেন্স দিবা তখন ওরা ওই পেপারটাকে অনলাইন করে দেয়। এই হচ্ছে পুরো জার্নালের সাবমিশনের কাহিনী। এটা হলো জার্নালের সাবমিশন। কনফারেন্সে কী হয়, কনফারেন্স পেপার সাবমিট করবা, ওই যে ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইয়ের একটা ডেডলাইন থাকে, ওরা হচ্ছে সাবমিট করবা। সাবমিট করলে পরে হচ্ছে ওইটা ওরা এডিটোরিয়াল বোর্ড হচ্ছে রিভিউয়ার অ্যাড করে দেয়, রিভিউয়াররা রিভিউ করে দেয়। ওইখানে ওখানেও কিন্তু অনেক জায়গায় রিভিশনের স্ট্র্যাটেজি আছে, বাট বাংলাদেশে এগুলোতে নর্মালি থাকে না। বাংলাদেশে হচ্ছে আইদার অ্যাকসেপ্ট দেয় নাহলে রিজেক্ট দিয়ে দেয়। অ্যাকসেপ্ট যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তো অ্যাকসেপ্টই। অনেকে আবার হচ্ছে কিছু কমেন্ট করে দেয় যে এগুলো ঠিকঠাক করো, ওগুলো চাইলে ঠিকঠাক করবেন। ঠিকঠাক করে দেন ক্যামেরাটি সাবমিশন নামে একটা জিনিস আছে, যদি অ্যাকসেপ্ট হয় তখন, রিজেক্ট হলে তো নেই। অ্যাকসেপ্ট যদি হয় তাহলে যে ওইগুলো ঠিকঠাক করে ক্যামেরাটি সাবমিশনে গিয়ে ক্যামেরাটি সাবমিশন হচ্ছে যে পেপারটা আবার নতুন করে সাবমিট করে দেওয়া লাগে আর কি। এরপরে হচ্ছে যদি ক্যামেরাটি সাবমিশনে ঠিকঠাক থাকে সব, তাহলে এডিটর হচ্ছে এটাকে আবার অনলাইন করে দেয়। এটা হচ্ছে কনফারেন্সের স্টাইল, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটে আপনার পেপারটা সাবমিট করার পরে। তো আশা করি হচ্ছে বুঝাইতে পারছি। আর এইগুলো একটু রিডিং পড়ে নিন, স্লাইডটা একটু বড়, বাট হচ্ছে এখানে সব কিছু তো আসলে বোঝার জিনিস, হ্যাঁ, এখানে কিন্তু মুখস্থ করার মতো তেমন জিনিস কিন্তু এখানে নাই, সবই বোঝার জিনিস। তো আপনারা যদি বুঝে থাকেন ঠিক মতো, তাইলেই হচ্ছে সুন্দর আনসার করে দিতে পারবেন সব কিছু। তো এই আর কি, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। এখন আপনারা হচ্ছে যারা অ্যাটেন্ডেন্স দেন নাই তারা হচ্ছে অ্যাটেন্ডেন্স তাহলে দিয়ে দেন চ্যাটে। আর হচ্ছে রেকর্ডিং করেছি।